আমি এবার সেই শক্তিকে উদ্দেশ্য করে রক্ত জবা ফুলে লাল চন্দন মাখিয়ে ছুঁড়ে মারলাম, আর সাথে সাথেই অপশক্তির কালো ধূম্র নড়ে উঠল, যেন ব্যথায় কোকিয়ে উঠল সে। আমি পুজো এগোতে লাগলাম। আগুনে আহুতি দিলাম 108টা বেল পাতা, ঢেলে দিলাম 1 শিশি ঘি। পিবন্তিং রুধিরং মোহ চতুর্বাহু যুক্তং দেবীং বরাভয়করং স্মরে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প তারানাথ ও রায়ডাঙ্গার জলপিশাচ। গল্প পাঠে সৌরভ, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় মিমো, গল্পের সূত্রধার আমি শীর্ষেন্দু। তাহলে শোনা যাক। বাড়ি থেকে যখন বেরোলাম তখন 9টা বেজে গেছে। বাইরে রোজকার মতোই ভিড় আর জ্যামে ঠাসাঠাসি অবস্থা। রাস্তাটা খুব একটা বড় নয়, কিন্তু রোজ বড় বড় গাড়ি ঢোকার ফলে সেই গাড়ি আর ঘোরানো সম্ভব হয় না। এদিকে পেছনে তখন আরও গাড়ি এসে ভিড় করে। সব মিলিয়ে একদম চাতা অবস্থা। রোজ এই মরা গরম সহ্য করে ভিড় ঠেলে যখন অফিসে গিয়ে পৌঁছাই, তখন প্রাণ পাখিটা বুক চিরে ঠেলে বেরিয়ে আসতে চায়। আজকেও যখন পৌঁছালাম তখন ইতিমধ্যে আমার জামা ভিজে অন্য বর্ণ ধারণ করেছে। আমার অফিসের এক সহকর্মী তো বলেই বসল, জামাটা কি জলে চুবিয়েই পরে নিয়েছ? অবশ্য হবে নাই বা কেন, যা গরম পড়েছে তাতে স্নান হয়ে যাওয়া যাচ্ছে ঘাম দিয়েই। শরীরটা খারাপ লাগতে শুরু করলো। পাখার তলায় বসলাম কিছুক্ষণ। মিনিট 10 বাদেই স্যারের ডাক পড়ায় তার ঘরে গেলাম। তিনি সম্ভবত আমায় কোনো দরকারি কাজের কথা বলতেন, কিন্তু আমার চোখ মুখ দেখে সে কথা আর আউড়ে উঠতে পারলেন না। উল্টে বললেন, ঘাড়ে চোখে মুখে জল দিয়ে যেন একটু বসি, তারপর সব কাজ হবে। আমিও সেই কথা শুনে সাময়িক পরিতৃপ্তি পেলাম। টিফিন আওয়ার্সের আধ ঘন্টা আগেই আমাদের এক সহকর্মী অসুস্থ হয়ে পড়ল হঠাৎ করে। জ্ঞান হারিয়ে ছিটকে পড়ল মাটিতে। তাকে নিয়ে তখন আমরা ছুটলাম হাসপাতালের দিকে। ডাক্তার জানালো, অতিরিক্ত গরমে শরীর থেকে জলের মাত্রা অনেকটাই কমে গেছে। 2 বোতল স্যালাইন দিয়ে তাকে রেস্টে রাখা হলো। বাড়ির লোককেও ডেকে আনা হয়েছে ততক্ষণে। অফিসের ম্যানেজারের একজন পরিচিতকে দায়িত্ব সামলাতে দিয়ে বাকিরা আবার ফিরলাম অফিসে। ম্যানেজার এসে বললেন, আজকের দিনটা থাক, এমনকি আগামীকালও ছুটি দিলেন সবাইকে। এই গরমে যখন তখন সবার শরীর খারাপ করছে, তাই আজ হাফ ডে, এরপরই ছুটির ঘোষণা। আমরাও হাফ ছেড়ে বাঁচলাম। দুপুরের দিকে বাড়ি পৌঁছাতেই স্ত্রীর মুখে একটা হাসি দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি ফিরেছি বলে নাকি অন্য কারণ তা বুঝিনি। হাত মুখ ধুয়ে এসে বুঝলাম তার কারণ। কয়েকটা দিনের জন্য বাবা মার কাছে যেতে চায় সে। আমিও যেন তাকে সঙ্গ দিই। আমি রাখলাম একটা কথা, কিন্তু পরেরটা হলো না। কথা দিলাম বিকালেই তাকে ছেড়ে আসব, আর 2 দিন বাদে গিয়ে নিয়ে আসব, কিন্তু থাকবো না। অফিসের চাপ বলেই বাড়িতে থাকবো এমনটাই বললাম। সত্যি বলে মনটা এখন বাড়ি থেকে অন্য কোথাও যেতে চায় না। আজ আর কাল বাড়িতেই শুয়ে বসে একটু গড়াগড়ি করব, এই ভেবেই একটু খুশি হলাম। বিকেলের দিকে স্ত্রীকে রেখে এসে যখন ফিরলাম, দেখি বাড়ির দিকে
কিশোরী আসছে। আমাকে দেখেই একগাল হেসে প্রশ্ন করল, কি হে, ছিলে কই? বাড়ির গেটে তালা দেখে আমি তো ফিরে যাচ্ছিলাম। হ্যাঁ, এই তো শ্বশুরবাড়ি গিয়েছিলাম একটু। দুপুরে আজকে অফিস ছুটি দিয়েছে, যা গরম। ভালোই হয়েছে, এই 2 দিন তবে বেশ আয়েশ করা যাবে। শোনো, তবে যে কারণে তোমার কাছে আসা তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। ওর সাথে কথা বলতে বলতে আমরা দুজনেই বাড়ির দিকে হাঁটতে শুরু করেছি। কি বলো তো, ঠিক বুঝলাম না। অফিস অফিস করে তোমার মাথায় ঘুম ধরেছে, বুদ্ধি টুদ্ধিগুলো কি একেবারেই গেল নাকি হে? ভায়া তারানাথের কথা বলছি, চলো আজকে একটু ঘুরে আসি। ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়ার কথা শুনলে সবসময় আমার মনটা প্রফুল্ল হয়ে ওঠে। সুতরাং বললাম, সে তো যাওয়াই যায়, চলো তবে একটু বাদে বেরোচ্ছি। কেন আবার একটু বাদে কেন, এখনই চলো। বাড়ির দোরগোড়ায় এসে গেছি, বাড়িতে ঢুকবো না? এভাবে অতিথিকে ফেরালে কিন্তু ভারী অমঙ্গল। বাপরে, আজকাল তুমিও এসব মানছো বুঝি? তালা খুলতে খুলতে বললাম, হ্যাঁ চলো চলো, একটু চা বিস্কুট খেয়ে তারপর বেরোনো যাক। ঘরে ঢুকতে ঢুকতে কিশোরী বলল, না না, ওসব ঝামেলার দরকার নেই, এমনিতেই বৌঠান বাড়িতে নেই। তোমায় আর আমার জন্য ওসব হ্যাপা পোহাতে হবে না, পাড়ার চায়ের দোকান থেকেই খেয়ে নেওয়া যাবে। 2টো বিস্কুট এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ এটা খাও, তবে শুধু মুখে যেও না। বেকারি বিস্কুট, বাহ বেশ ভালো খেতে তো। কোথা থেকে নিয়েছো? ওই তো দেখবে, আমাদের পাড়া থেকে বেরিয়ে সামনের মোড়ের মাথায় যে বট গাছটা আছে না, ওর ঠিক উল্টো দিকে কলের পাশে একটা নতুন দোকান হয়েছে। বিস্কুট, চিড়ে ভাজা, বাদাম ভাজা, ডালমুট সব পাওয়া যায়। চিড়ে ভাজাটাও বেশ ভালো। আমিও নেব তবে 1 প্যাকেট। বাড়ি থেকে বেরিয়েই সবার প্রথমে গেলাম পাড়ার দোকানে চপ সিঙাড়া কিনতে। কিন্তু দোকানটা বন্ধ দেখে পাশের দোকানিকে জিজ্ঞাসা করলাম। তার থেকে জানা গেল তেলে ভাজার দোকানি কয়েকদিনের জন্য দেশের বাড়ি গেছে, সুতরাং চপ পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। অগত্যা পাসিং শো নিয়ে সোজা গেলাম বিস্কুটের দোকানে। এই বিভূতি, চপ তো পেলাম না, চিড়ে ভাজা বিস্কুট নেব নাকি তারানাথ ঠাকুর মশাইয়ের জন্য? হ্যাঁ নিশ্চয়ই। দাদা 2 প্যাকেট চিড়ে ভাজা আর 2 প্যাকেট বিস্কুট দিন তো। অল্প অল্প হাওয়া দিতে শুরু করেছে। আমরা যখন ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে পৌঁছালাম তখন বিকেল 6টা বেজে গেছে। ঠাকুর মশাই বাড়ি আছেন? দরজা খুললেন ঠাকুর মশাই নিজেই। আমরা অবশ্য জানি চারিমা এখন তার শ্বশুর বাড়িতে। এসো এসো, ভিতরে এসো, বসো তোমরা, আমি আসছি। আমাদেরকে বসতে বলে তিনি ভিতর ঘরে চলে গেলেন। মিনিট 2 বাদে এসেই বললেন, একা মানুষ তো, চারিমাও তো নেই, তাই একটু দেরি হলো। আমি জানতাম তোমরা আসবে, তাই মুড়ি ভেজে রেখেছি আর চায়ের জলও বসিয়ে এলাম। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। এসবের কোনো দরকার ছিল না ঠাকুর মশাই, আর আমরা আপনার জন্য এই বিস্কুট আর একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসেছিলাম। মিনিট 3 মধ্যেই চা, বিস্কুট আর গরম ভাজা মুড়ি সহযোগে আমাদের সন্ধ্যা জমে উঠল। চারিমা কবে আসবে ঠাকুর মশাই? কি জানি, ওই তো ওইটুকু মেয়ে, সে এখন বিয়ে থাওয়া করে ঘর সংসারী হয়ে উঠেছে বুঝলে, সব সামলাচ্ছে একা হাতে। আবার সবে সবে খোকা হয়েছে কিনা, ভারী দায়িত্ব তার এখন। মা হয়েছে বলে কথা, দায়িত্ব থাকবে না? সে কি আর এখন আগের মতো বুড়ো বাপটাকে সময় দিতে পারবে? সে যে ভারী ব্যস্ত। তার চোখে মুখে হতাশা স্পষ্ট হয়ে ওঠে। মেয়েকে ছেড়ে ঠাকুরমশাইয়ের যে কতটা কষ্ট হয় তা বুঝতে পারি কিছুটা হলেও। প্রসঙ্গ বদলাতে বলে উঠি, আপনি চিন্তা করবেন না ঠাকুরমশাই,
দেখবেন খুব তাড়াতাড়ি খোকাকে নিয়ে চারিমা আসবে এখানে। আর সে তো সবসময় তার বাবার কথা ভাবে, এক মুহূর্তের জন্য আপনাকে ভোলে না। নাও নাও, মুড়ি এবার গালে তোলো, চা যে ঠান্ডা হয়ে গেল। তা এমন সন্ধ্যায় একটা অভিজ্ঞতার কথা না বললে যে সন্ধ্যায় মাটি হয়ে যাবে। একটা ঘটনা শোনান না। নিশ্চয়ই নিশ্চয়ই, আজ তোমরা বলো, তোমরা কি গল্প শুনতে চাও? ভূত, প্রেত, পিশাচ, পিশাচিনী, পেতনি, কর্ণপিশাচিনী থেকে শুরু করে মা কালী, তারা, ধূমাবতী, মা গঙ্গা, মাতঙ্গী সব শুনেছি আপনার মুখে। এবার একটু ভিন্ন কোনো ভূতের কাহিনী শোনান না, যদি আপনার সঙ্গে হয়ে থাকে এর বাইরে কিছু। আমার অভিজ্ঞতার ঝুলি অনেক বড় হে, জানি না কোনোদিন শেষ হবে কিনা। সব কাহিনী আদৌ তোমাদের বলে যেতে পারবো কিনা, এর বাইরেও অনেক কিছু আছে বলার। শোনো তবে আজকের কাহিনী। আজ তোমাদের এমন এক ভৌতিক ঘটনা শোনাবো যে ভূতের কথা তোমাদের এতদিন বলাই হয়নি। গ্রাম বাংলায় এ এক ভারী ভয়ঙ্কর ভূত, ভারী ভয়ানক মৃত্যু দেয় সে। একে তাড়াতে আমায় কম খাটনি খাটতে হয়নি। প্রচুর মানুষের মৃত্যু দেখেছিলাম সেই দিন। এতদিন বাদে সেই কথা মনে পড়লে আজও দুঃখে বুকে কষ্ট হয়। দাও দেখি একটা সিগারেট ধরাই। এই যে ঠাকুরমশাই। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। সেবার আমায় বাড়ি থেকে বেরোতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছিল। ভোর থাকতে থাকতে বাড়ির লোকের চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে। তারপর হাঁটতে হাঁটতে গেছিলাম এক গ্রামাঞ্চল এলাকায়। সেখানে পৌঁছানোর আগে আর এক গ্রামে বটের ছায়ায় জিরিয়ে নিচ্ছিলাম। চোখ দুটো হালকা মুদে আসতেই একটা স্বপ্ন দেখলাম। জানো, সে স্বপ্নের কথা বলি তোমাদের। দেখলাম আমি এক অজপাড়া গায়ে গিয়ে পৌঁছেছি। সেখানকার মানুষজন ভারী ভালো মানুষ, তাদের মন ভারী ভালো। মানুষজন অনেক খাতির করছে আমায়, তবে তাদের মুখে চিন্তার ছাপ, হতাশা ছাড়িয়ে যেন। আমি যখন সেখানে যাই তার আগের দিন রাত্রেই সেই গ্রামে এক মৃত্যু ঘটে গেছে। গ্রামের মোড়লের ছেলের দেহ পাওয়া গেছে সকাল হতেই। সেই দেহ তখন জলের ওপর ভেসে উঠেছে, মরা পচা একটা লাশ। সবাই হা হুতাশ করছে সেই দেহ নিয়ে। গ্রামের মোড়লও কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে প্রায়। এমন এক মৃত্যু দেখে আমার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কে মারলো এই ছেলেটাকে? মোড়লের ছেলের ওপর কেন কেউ রেগে থাকবে? কে মারলো তাকে জলে ডুবিয়ে? এই সকল প্রশ্নের উত্তর যখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন আর দেরি করলাম না। বট গাছের তলা থেকে উঠে হাঁটা শুরু করলাম। ওই গ্রাম পেরিয়ে পরের গ্রামে যেতে তাও মাইল 7 পথ। গ্রীষ্মকাল, প্যাচপ্যাচে গরম, হাঁটা যেন আর যায় না। ঠিক এমন সময় মনে হলো কাছেই কোনো নদী আছে একটা। আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা আমি সব সময়ই এইটা বুঝতে পারি, সেবারেও পেরেছিলাম। পাশের ঝোপঝাড় পেরিয়ে নদীর কাছে গিয়ে মনটায় প্রশান্তি লাভ হলো। নদীর পাড়ে বসেছিলেন এক সাধু। তার শ্বেত শুভ্র বস্ত্র, কমণ্ডলুটি
পাশে রাখা রয়েছে। আমি পাশ দিয়ে নিচে নেমে জল পান করতে যাব, ঠিক তখনই ভেসে এলো সেই সাধুর গলা। তারানাথ, শেষমেশ এলি তবে এখানে? সবার যে তোকে বড় দরকার। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। বয়স 50 পেরিয়েছে তার। নাকটি কালো, মাথায় জটা, গলার কাছে পৈতেটাও চোখ এড়ালো না। আমি অবাক হলাম। না, আমি তো তাকে চিনি না। তবে তিনি আমার নাম জানলেন কিভাবে? নাম আমি জানি রে, তুই কার সন্তান সে বিষয়ে আমি সব জানি। বহুদিন ধরে তোকে দেখার আশায় ছিলাম, শেষমেশ দেখা তবে হলো। বল, যাক, মরার আগে ইচ্ছেটা পূরণ হলো আমার। তার কথার মানে আমি বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারছিলাম না। প্রশ্ন করতে যাব, ঠিক তখনই আমার মনের কথা বুঝে তিনি জবাব দিলেন। আমি জানি তুই আমায় চিনিস না, কিন্তু আমি যে তোকে চিনি রে। তোর জন্মের আগে আমি তোদের বাড়িতে গেছিলাম। গৃহশান্তির পুজো ছিল সেবার। তোর বাবাকে বলেও ছিলাম তার এক ছেলের মন ঘরেতে টিকবে না। যাক যাক, সেসব কথা। আমার যাওয়ার সময় আগত রে। দেহে বাসা বেঁধেছে কঠিন ব্যামো। তার আগে তোর সঙ্গে দেখা হলো, এই তো পরম প্রশান্তির। তবে তোকে যে একটা কাজ করতে হবে, এই পথ দিয়ে নয়, এই নদীর উল্টো দিকের পথ দিয়ে সোজা হাঁটতে হবে তোকে। মাইল 3 বাদে পড়বে সে গ্রাম। সেখানে মানুষজন মরছে রে। কেউ বাঁচবে না, কেউ না। ওরা জানে না বাঁচার উপায়। ওরা যে এক এক করে সব মরতে বসেছে। তোকে যেতে হবে তারানাথ, বাঁচাতে হবে ওদের। আমায় কথা দে, আমায় কথা দে, তুই ওদের বাঁচাবি। আপনি কে আমি সত্যি জানি না। আপনার কথা আমি শুনেছি বাবার কাছে একবার, তবে তেমন কোনো ধারণা নেই। আপনি আমার নামই বা জানলেন কিভাবে? তোর বয়স যখন 2 বছর, তখন তুই একবার জ্বরে পড়েছিলিস। কিছুই না, এক ভয়ঙ্কর অপশক্তি তোকে নিয়ে যেতে এসেছিল। সেবার তোর বাবা আমায় ডেকে তোকে বাঁচান। তুই ভালো হয়ে উঠলি। সেবারই তোর নাম জেনেছি। তবে আমি জানতুম একদিন না একদিন পথে ঠিক দেখা হবে আমার। তোর বাবা আমায় অনেক সাহায্য করেছে জানিস। সে অবদান আমি ভুলবো না। এই মৃত্যুর আগে আমার সমস্ত শক্তি আমি তোকে দিয়ে যেতে চাই। এটা শক্তির অপব্যবহার করিস না কোনোদিন। এই শক্তির বলে তুই অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবি, কিন্তু তোকে যে বাঁচতে হবে যে কার প্রাণ দামি, কার প্রাণ বাঁচালে উপকার হবে। সাবধান। তাই সন্ধ্যার পূর্বে তোকে গ্রামে পৌঁছতে হবে। তাই দেরি করিস না, আর দেরি করিস না। জল পান কর। নদীতে নেমে আজলা করে জল পান করলাম।
তারপর উঠে এসে বসলাম সেই সাধুর পাশে। তিনি উঠে দাঁড়ালেন মিনিট 10 পর। তারপর পাশের বড় দেবদারু গাছের ছায়ায় শুয়ে পড়লেন। টিকালো নাকটা কেমন বেঁকে গেছে মনে হলো। মানুষটা বাঁচবে না বেশিক্ষণ। তোমাদের আগেও বলেছি, মানুষের মৃত্যুর আগে আমি বুঝতে পারি কোনো সুস্থ মানুষের টিকালো নাক যদি বেঁকে যায় তবে সে মানুষ ক্ষণস্থায়ী, সে আমি বেশ বুঝি। বুঝেছিলেন সেই সাধুও। তিনি আমার মাথায় একবার হাত বুলিয়ে বললেন, এই গ্রামের মানুষদের রক্ষা করে তুই ফিরে যাবি বাড়িতে। কেন সেটা বাড়ি ফিরলেই বুঝতে পারবি। আপাতত তোকে যা বলছি সেটা কর। আমার আমার হাতে আর বেশি সময় নেই। ওই নদী থেকে কমণ্ডলু করে জল নিয়ে আয় আর আমার পাশে এসে বস। আমায় যা যা বলল আমি তাই করলাম তার কথা অনুযায়ী। তিনি সেই জল হাতে নিয়ে কি এক মন্ত্র পড়লেন। তারপর আমার মাথায় হাত রেখে মন্ত্র জপ শুরু করলেন। বুঝলাম তিনি তার সমস্ত শক্তি আমায় দিয়ে যেতে চান। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। মিনিট 15 পর যখন মাথা থেকে তিনি হাত নামালেন তখন দেহের মধ্যে কেমন অদ্ভুত অনুভূতি শুরু হলো আমার। যেন অনেক শক্তির অধিকারী হয়েছি। গরম ভাবটা কেটে গেছে তখন অনেকটাই। মনটায় একটা শান্ত শুভ্রতা বিরাজ করছে। সাধু বললেন, 3টে মন্ত্র তোকে শিখিয়ে দিই তারানাথ। বিপদে পড়লে এই 3টে মন্ত্র তোকে বাঁচাবে। যদি দেখিস কোনো সৎ ব্যক্তি মরতে বসেছে বা বড় কোনো বিপদ তাকে ছেয়ে এসেছে, তখন তার কানে কানে এই মন্ত্রটা 3 বার বলে তার গায়ে গঙ্গার জল ছিটিয়ে দিবি। গাত্রবন্ধন মন্ত্র তো তুই জানিসই। ধন্দ দিয়ে তাকে বেঁধে দিবি আর মাটির কলসে মন্ত্রটা বলে সেই জল তাকে পান করাবি। আমি ঘাড় নেড়ে সম্মতি দিলাম। তারপর বললাম, মন্ত্রটা? আমার কানে কানে তিনি মন্ত্রটা বললেন। তারপর আরো 2টো মন্ত্রের কথাও বাদ দিলেন না। যদি কোনো দিন নিজের প্রাণ সংকটে পড়ে তবে কি করতে হবে তাও বললেন। অন্তত ক্ষত এড়াতে না পারি, প্রাণটা বাঁচবে। এ যাবৎ বিশেষ কিছু কথা বলে তিনি আমায় বিদায় জানালেন। এবার যা বেটা, যা ওই গ্রামের দিকে পা বাড়া। ওরা অপেক্ষা করছে তোর। গিয়ে বলিস তোকে শঙ্কর বাবা পাঠিয়েছে। যা যা, পালা এবার, দেরি করিস না। দেরি করলাম না। পুকুরের উল্টো দিকের মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করলাম। মাইল 3 হাঁটার পর একটা গ্রাম চোখে পড়ল। তাদের চোখে যে বিভীষিকার ভয় তাও আমার দৃষ্টি এড়ালো না। আমার সাজসজ্জা দেখে জনা 5 লোক আমার দিকে এগিয়ে এলো। বাবা মশাই, কোথায় যাবেন এদিকে? তোমাদের গ্রামেই তো এলাম। আমাদের গ্রামে? তা কার বাড়িতে উঠছেন? কারোর বাড়িতে নয়, এই ঘুরতে ঘুরতে এসে পড়েছি। আমি একজন ভব ঘুরে বলতে পারো। ঘরেতে মন টেকেনি, তাই বেরিয়ে পড়েছি পথে। বেশ বেশ, তা আপনাকে দেখে তো সাধুই মনে হচ্ছে। আপনি বুঝি তন্ত্র সাধনা করেন? হ্যাঁ, তা করি একটু আধটু। আর এটাও জানি যে তোমাদের গ্রাম এক মহা দুর্বিপাকে পড়েছে, তাই তো আমার এখানে ছুটে আসা।
আপনি জানেন ঠাকুর মশাই, আপনি আপনি আমাদের রক্ষা করবেন। কতটা কি পারবো জানি না, তবে চেষ্টা করব। আপনি আমাদের অতিথি, তার উপর আবার আমাদের রক্ষা করতেও এসেছেন। আপনি চলুন, আমাদের বাড়িতেই চলুন। না না, আমি বাড়ি যাব না। আমি এই গ্রামের মন্দির চত্বরেই কাটিয়ে দেব। সে কি কথা? না না, এ হয় নাকি? আমি কিছুতেই এমন গর্হিত কাজ করতে পারবো না, অসম্ভব। আপনাকে আমাদের বাড়িতে যেতেই হবে। গ্রামের মানুষজন বড় ভালো হয় তা তো তোমরা জানোই। আরও একবার আমি সেই আতিথেয়তা পেলাম। সে আমাকে তার বাড়ি নিয়ে গেল, সাথে কত আদর আপ্যায়ন। তা তোমার নাম কি? আগে আমার নাম অখিল, অখিল বাউল। আর আমাদের বাড়ি তো এই কাছেই, সামনের ওই কলতলার মোড় পেরিয়ে এই 5 মিনিট হাঁটলেই যে বড় টিউবকলটা পড়ে, ওটাই আমাদের বাড়ি। বাহ বাহ, তোমাদের বাড়িতে কে কে আছেন? বেশি কেউ তো নেই ঠাকুরমশাই। আমি, আমার স্ত্রী আর ময়না। ময়না হলো ওই সাক্ষী কাকিমার মেয়ে। সাক্ষী কাকিমা আগে আমাদের বাড়িতেই কাজ করতো। আমি জন্মানোর আগে থেকে সে আমার মাকে সব কাজে সাহায্য করত। এই যে ঠাকুরমশাই, আসুন, চলে এসেছি। কিরে ময়না, তোর বৌদি কোথায়? বৌদি ঘরে দাদা। যা, দৌড়ে যা তো, 1 ঘটি জল নিয়ে আসতে বল শীঘ্রই। বাচ্চা মেয়েটা তার দাদার কথায় এক ছুট লাগালো। মিনিট 4 মধ্যে একজন নববিবাহিতা স্ত্রী লোক মাথায় ঘোমটা দিয়ে হাতে 1 ঘটি জল নিয়ে বেরিয়ে এলো। আমার পা জল দিয়ে ধুইয়ে দিয়ে সে উঠে দাঁড়ালো। আমরা বাহির মহলে গিয়ে বসলাম। বাবা মশাই, আপনি একটু বসুন, হ্যাঁ, আমি কিছু খাবার নিয়ে আসছি। মিনিট 10 মধ্যে অখিল আমার জন্য মুড়ি, বাতাসা, পাকা আম, খেজুর আর বর্তমান কলা নিয়ে এলো। সেগুলো খেতে খেতে তাকে প্রশ্ন করলাম, এবার বলো তো অখিল, গ্রামের এই বিভীষিকা ঠিক কিভাবে তোমাদের ওপর প্রভাব ফেলছে? আমার প্রশ্নে তার চোখে মুখে আরো একবার ভয় যেন ভেসে উঠল। আমি বুঝতে পারলাম এ এক মহা সর্বনাশ উপস্থিত হয়েছে। একবার ঢোক গিলে সে ভয়ার্ত কণ্ঠে বলতে শুরু করলো, আগে ঠাকুরমশাই, প্রায় মাসখানেক হলো আমাদের গ্রামে ভয়ঙ্কর মৃত্যু লীলা শুরু হয়েছে। একের পর এক মানুষ মারা যাচ্ছে, তবে তারা কেন মারা যাচ্ছে কিছুই জানা যাচ্ছে না। আর প্রত্যেকের মৃত্যুই ঘটছে একইভাবে। কি আশ্চর্য বলুন! আজ থেকে তাও প্রায় 20-25 দিন আগে পলাশ, ওর বাবা আর মা রোজকার মতো একসঙ্গেই রাত্রিবেলা ঘুমোতে গেছিল। তারপর সকালবেলা উঠে পলাশ আর পলাশের মা পলাশের বাবাকে আর কোথাও দেখতে পাচ্ছে না। খুঁজে না পেয়ে ওরা তো মহা চিন্তায় পড়ল। তারপর যথারীতি আমাদের গ্রামের অনেককেই ডাকলো, প্রত্যেককেই একই কথা বলল যে পলাশের বাবা রাত্রে সবার সঙ্গে একসঙ্গেই ঘুমোলো, কিন্তু সকাল হতেই মানুষটা যেন কোথায় উবে গেল। চারিদিকে খোঁজ খোঁজ খোঁজ, আমরা এদিক ওদিক চারিদিকে খুঁজলাম, 2 দিন কোনো খোঁজ নেই তার। তারপর 3 দিনের দিন বেলা তখন প্রায় 12টা হবে, গ্রামের নিত্যদা এসে বলল ওদিকে নদীর ধারে নাকি কার দেহ ভেসে উঠেছে। শুনেই আমরা গ্রামের সবাই ছুট লাগালাম নদীর দিকে। তারপর গিয়ে দেখি সে দেহ আর কারুর নয়, পলাশের বাবার। ভাবতে পারছেন কতটা খারাপ খবর এটা? পলাশের মা তো শুনেই জ্ঞান হারালো। এটাই তো স্বাভাবিক না? 3 জনের সংসার, ওদের পুরো সংসারটার ভার ছিল ওই পলাশের বাবার উপর। এমন অবস্থায় সে যদি দেহ রাখে, তাহলে মা ছেলেকে কে দেখবে বলুন? ওদের দুঃখ চোখে দেখা যাচ্ছিল না। আর পলাশেরই বা বয়স কত হবে?
ওই 8 কি 9, একদম বাচ্চা ছেলে। এই বয়সে বাবা হারা হলো। গ্রামের মোড়ল থেকে শুরু করে জ্ঞানী গুণী সব মানুষ এসে প্রশ্ন করলো পলাশের মাকে, কেননা এটা তো আত্মহত্যা না হয়ে যায় না। ওই মাঝরাতে যদি সে নদীর ধারে না যায় তবে সে ডুববে কিভাবে? নিশ্চয়ই আত্মহত্যাই করেছে। কিন্তু পলাশের মা সাফ জানালো যে তার স্বামী আর যাই করুক না কেন আত্মহত্যা করবে না, কারণ তাদের পরিবার সুখের পরিবার, আত্মহত্যা করার মতো তো কিছুই ঘটেনি। কিন্তু যুক্তি, গ্রামের লোক তো আর কোনো যুক্তি পেল না, তাই ধরে নেওয়া হলো যে পলাশের বাবা আত্মহত্যাই করেছে। এই অবধি তো সব ঠিকই ছিল, কিন্তু রাত্রি পেরোলো না ঘটনার। আবার 3 দিনের মাথায় নিখিলের জেঠু নিখোঁজ হলো, আর তার দেহ পাওয়া গেল জলে। সে দেহ, উফ, কি সাংঘাতিক তা আপনাকে কি বলবো ঠাকুর মশাই। আমি তো দেখেছি কাছ থেকে, আমি জানি। রাত্রি না পেরোতেই আরো একটা মৃত্যু। তবে আর বলছি কি ঠাকুর মশাই, কতগুলো যে মৃত্যু হয়েছে তা শুনলে আপনারও করুণা হবে। জলে ডুবে ফুলে ফেঁপে ওঠা ওইসব দেহ, সেসব চোখে দেখা যাচ্ছিল না। ভগবান, কারোর যেন এমন মৃত্যু না হয়। বলতে বলতে সে একবার হাত জোড় করে ওপরের দিকে তাকালো। দ্বিতীয় মৃত্যুর পর গ্রামে এবার শুরু হলো আতঙ্ক। গ্রামের মোড়ল থেকে শুরু করে জ্ঞানী গুণী মানুষ যারা ছিল সবাই বলতে লাগলো, এটা তো আত্মহত্যা হতে পারে না। দুজনেই একই সময় পর পর কেন আত্মহত্যা করবে? তবে কি এমন হলো যে তারা এইভাবে ডুবে মরল? মানুষজনের মধ্যে ভয়ের বীজ দানা বাঁধতে শুরু করলো সেদিনের পর থেকে। সবাই শুধু ভয় থাকে, কিন্তু এভাবে কি হয় কি জানি আবার কার সাথে এমন ঘটনা ঘটে। এই ভয়ে গ্রামের সব লোকজন এক জায়গায় জড়ো হলো। জ্ঞানীরা কথা বলে ঠিক করলো এই মৃত্যুর পেছনে কে আছে বা কি আছে তারা সবাই খুঁজে বের করবে। এর জন্য ভাগাভাগি হয়ে রাতের বেলা পাহারা দিতে হবে। গ্রামের মানুষজনের ধারণা হলো নিশ্চয়ই কোনো ভিন গায়ের কোনো মানুষ এসে এমন চক্রান্ত করছে। তাই গ্রামের লোকজনকে নিয়ে 3টে দল গঠন করা হলো। আর রাতের বেলা সেই দল গ্রামে প্রবেশের মুখে পাহারা দেবে বলে কথা ঠিক হলো। কিন্তু আমি জানতাম এ কোনো মানুষের কাজ হতে পারে না, নিশ্চয়ই এটা কোনো অশরীরীর কাজ। কিন্তু আমার কথা ধোপে টিকল না, কেউই মানল না সে কথা। কিন্তু অদিনের মধ্যেই আবার নেমে এলো করাল ছায়া। 3 দিন পেরোতে না পেরোতেই এবার জবা কাকিমা নিখোঁজ হলো। জবা কাকিমা ছিল অন্তঃসত্ত্বা, সুতরাং বুঝতেই পাচ্ছেন তার নিখোঁজ হওয়া মানে ঠিক কেমন ব্যাপার। সে খুনি অন্তঃসত্ত্বা মহিলাকেও ছাড়েনি ঠাকুর মশাই, তাকেও ডুবিয়ে মারল। গ্রামের পুরোহিত মশাই এরপর বিধান দিলেন, নিশ্চয়ই এসব নদীর দোষ। নদীমাতৃকা ক্ষুণ্ণ হয়েছেন, তাই জন্যে তিনি সবাইকে ডুবিয়ে মারছেন। তাই ঠিক হলো আমরা নদীর ধারে পুজো করব। তাই আমরা গ্রামের সবাই মিলে নদীর ধারে বসে মকর পূজা সারলাম। কিন্তু কোনো লাভ হলো না। আবার 3 দিনের মাথায় আর একজনের মৃত্যু দেখতে হলো আমাদের। একের পর এক মৃত্যুর কথা বলছিল অখিল, আর আমার বুকটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল। ভেবে পাচ্ছিলাম না কে এই পিশাচ বা পিশাচিনী যে এত লোকের মৃত্যুর কারণ হয়েছে। এই মৃত্যু এখনো থামেনি ঠাকুর মশাই, এখনো সবাই মরছে। গ্রামের মানুষ
সব সময় ভয়ে কাঁটা হয়ে আছে। সকাল হলেই মনে হয় এই বুঝি কেউ নিখোঁজ হলো। আর যার বাড়িতে কেউ একজন নিখোঁজ হচ্ছে তখনই সেই বাড়িতে শোকের কান্না শুরু হয়ে যাচ্ছে, কারণ ততক্ষণে তো সে ব্যক্তির মৃত্যু ঘটেই গেছে। দেহ পেতে যা দেরি। মাছ বিক্রেতা আর মাছ আনতে যায় না নদীতে, এখন শুধু দেহ ওঠে সেখান থেকে। ভগবান যে কি দিন দেখাচ্ছেন আমাদের একমাত্র আমরাই জানি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার না একটা কথা মনে হয়। দেখুন, আমার কাছে এটা স্পষ্ট যে এটা কোনো মানুষের চক্রান্ত নয়, কোনো অশরীরীর হাত আছে। কিন্তু গ্রামের জ্ঞানীরা সেসব কথা মানতে রাজি নয়, কিন্তু তাদের কাছে কোনো যুক্তিও নেই। তবে আমি জানি ঠাকুরমশাই, কিছু জিনিস যুক্তি দিয়ে বিচার করা যায় না। আমার তো মনে হয় এই সব কিছু। কথা শেষ হয় না অখিলের। হঠাৎই বাড়ির বাইরে হট্টগোল শোনা যায়, আর সাথে সাথে অখিলের বাড়িতে থাকা ছোট্ট মেয়েটা ময়না ছুটে আসে দৌড়তে দৌড়তে। দাদা, ও দাদা, সর্বনাশ হয়ে গেছে গো। নীলু, নীলু দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়নার উত্তেজিত কথাগুলো কানে যাওয়া মাত্র অখিল চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। গলা থেকে একটা আর্ত স্বর বেরিয়ে এলো তার। কি? না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও আমার ভালো বন্ধু, আমি ওকে কিছুতেই মরতে দিতে পারি না। বাঁচাতেই হবে ওকে, ওকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক বাঁচাতে হবে। শান্ত হও অখিল, খুলে বলো কি হয়েছে, কে এই নীল? বাইরে তখন গ্রামবাসীর চিৎকার ভেসে আসছে। এরই মধ্যে দেখলাম অখিলের চোখের এক কোণে জল আর অন্য কোণে প্রচণ্ড জেদ ফুটে উঠল। নীলুকে বাঁচাতেই হবে ঠাকুরমশাই, আপনি শিগগির চলুন। আমি আর অখিল দুজনেই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। বাইরে প্রকাশ্য জনতা তখন হুল্লোড় করছে। তাদের কিছু জনের দাবি তারা গ্রাম ছেড়ে পালাবে, তো কিছু জনের সে ক্ষমতা না থাকায় তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তে লাগলো। সব মিলিয়ে এক বুক ফাটা কান্নায় আমার বুকে যেন কেউ হাতুড়ির বাড়ি মারতে শুরু করলো। আপনি প্রশ্ন করছিলেন না ঠাকুরমশাই, নীলু কে? নীলু এই গ্রামের মোড়লের ছেলে, নীলাদ্রি সান্যাল। মোড়ল কথাটা শুনতেই আর এক প্রস্থ কম্পন হলো আমার। মনে পড়ে গেল এই গ্রামে আসার আগে দেখা সেই স্বপ্নটার কথা। তার মানে আমার স্বপ্নটা আমায় এটাই বলতে চেয়েছিল। স্বপ্নটার কথা মনে পড়তেই মনটা বিষাদে ভরে উঠল। সত্যি তো, আমি তো জানতাম যে এসব হতে চলেছে, তাহলে আমি আটকালাম না কেন? তারপর মনে হলো যে আটকাতামই বা কিভাবে? বিধির বিধানকে আজ পর্যন্ত কেই বা খণ্ডাতে পেরেছে? স্বয়ং ভগবানও যখন মর্তলোকে জন্মগ্রহণ করেছেন তখনও তিনি কিছু করতে পারেননি, আর আমি তো সাধারণ মনুষ্য মাত্র। নিজেকে শান্ত করে আমি অখিলকে প্রশ্ন করতে যাব, তার আগেই সে বলে উঠল, নীলু আমার বড় কাছের বন্ধু, এভাবে যে এসব হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। একবার চেষ্টা করে দেখলে হয় না? যদি সে নদীতে এখনো বাঁচার চেষ্টা করে? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনল না। যথারীতি ছুটল নদীর তীরে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে ফিরে এলো শূন্য হাতে। এদিকে গ্রামের মোড়লের স্ত্রী হাউ হাউ করে ততক্ষণে কান্না জুড়েছেন। এক সন্তান হারানোর যন্ত্রণা একটা মাই বোঝে।
আমায় নিয়ে দুপুরবেলা অখিল বাড়ি ফিরে এলো। প্রায় ঘন্টা দুয়েক উদাসভাবে বসেই কাটিয়ে দিল সে। দুপুরে সে কিছুই মুখে দিল না। বিকেল হতেই ছুটে এলো সে আমার কাছে। তারপর বলল, আপনিই পারবেন ঠাকুরমশাই এই গ্রামকে রক্ষা করতে। শুধু একটিবার চেষ্টা করে দেখুন না ঠাকুরমশাই। আমি জানি ঠাকুরমশাই, নীলু আর কখনো ফিরবে না। আর শুধু নীলু কেন, এই গত 1 মাস ধরে আমরা যাদেরকে হারিয়েছি তাদের কাউকেই আমরা আর ফিরে পাবো না। তবে আর যেন কাউকে মরতে না হয় ঠাকুরমশাই। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই। আমার বুঝতে বাকি ছিল না যে যে অপশক্তির সঙ্গে আমি লড়াই করতে চলেছি সে শক্তিশালী যথেষ্ট। না হলে এই গত 28-30 দিনের মধ্যে প্রায় 8 থেকে 9 জনকে সে মেরে ফেলতে পারত না। তবু আমি যে কোনো পরিস্থিতিতে নিজের মনের জোরকে হারিয়ে ফেলি না, বরং নিজেকে শক্ত করি। সেবারও তাই করলাম। আমি তোমায় কথা দিচ্ছি অখিল, আমি আর কাউকে মরতে দেব না। তবে আমি তোমার বন্ধুকে বাঁচাতে পারলাম না অখিল। ওর মৃত্যু যে লেখা হয়ে গিয়েছে ইতিমধ্যে, আর সম্ভবত সে এখন বেঁচেও নেই। কথাটা বলতে আমার কেমন যেন কষ্ট হচ্ছিল। অখিলের শুনতে আরো বেশি কষ্ট হচ্ছিল। তাও যেটা সত্যি সেটা লুকিয়ে তো কোনো লাভ নেই। অনেকটা দেরিতে এসেছি আমি, তাই এত সব ঘটনা আমি আটকাতে পারিনি। কিন্তু একবার যখন এসেছি তখন এর শেষ না দেখে আমি ছাড়ব না। যেভাবেই হোক নিরীহ মানুষগুলোকে আমি আর মরতে দেব না। তার আগে আমায় একবার চন্দ্র দর্শনে বসতে হবে। বসুন আপনি। আপনার যা সাহায্য লাগে আপনি আমায় বলবেন। আমি আমার সাধ্যমতো সব রকম সাহায্য করব। চন্দ্র দর্শনে বসে যা জানতে পারলাম তা আমি কল্পনাও করিনি। এই গ্রামের মানুষদেরকে যে মারছে সেই অপশক্তি আর কেউ নয়, বরং দেবভূত। দেবভূত? এমন ভূতের নাম তো শুনিনি। বসো বসো, বলছি সে কথা। এ ধরনের ভূত পুকুর, ডোবা, নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে। ভয়ঙ্কর ভূত বটে। এরা লোকজনকে জলে ফেলে ডুবিয়ে মারে বলে বিশ্বাস করা হয়। জলাশয়ে স্নান করতে আসা মানুষদের একা পেলে এরা নিচ থেকে তাদের পা টেনে ধরে জলের গভীরে নিয়ে যায়। এতে করে সেই ব্যক্তি শ্বাসরোধ হয়ে মারা যায়। খুবই সাংঘাতিক। উরি বাপরে, এসব শুনে আমার তো আর কোনো নদী পুকুরের ধারে কাছে যেতেই ইচ্ছে করছে না। না হে কিশোরী, ভয় পেও না। সব নদী, পুকুর বা জলাশয়ে ওই ভূত থাকে না। তবে হ্যাঁ, গ্রামে গঞ্জে এই ভূতের ভয় থাকে ভালোই। তোমাদের এদিককার শহরে আর পুকুর কই? সব তো বুঝিয়ে বাড়ি উঠছে খালি। গ্রামে গেলে বুঝতে সেসবের মোহ। কি সুন্দর পুকুরের জল, খাঁটি মাছ। যাক যাক, তা যে কথা বলছিলাম, এই ভূতেরা যে ব্যক্তিকে জলে ডুবিয়ে মারে তাদেরকেও পরিণত করে দেবভূতে। তার ফলে এদের সংখ্যাও বাড়তে থাকে দিনের পর দিন। এদের তাড়ানো কিন্তু এত সহজ নয়। সে আর বলতে ঠাকুরমশাই, গ্রামে গঞ্জে পুকুর তো প্রচুর। বুঝবেই বা কিভাবে সব সময় যে সে কোথায় বাসা বেঁধেছে?
না না, সে বোঝা যাবে না কেন? যে পুকুরে সে ডুবিয়ে মারে বা নদীতে, তাতেই তাদের বাসা। কিন্তু এদের তাড়াতে বড় মাপের সাধু লাগে। শুধু ওই মারণ উচাটন জানা নিম্ন মার্গের সাধু দিয়ে কাজ হয় না। দেহভূতের কবলে গ্রাম পড়েছে জেনে চিন্তার সীমা পরিসীমা ছিল না আমার। সে রাত্রে ভালোভাবে ঘুম হলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম যখন, তখনও সূর্যোদয় হয়নি। তোমরা তো জানোই আমি কত ভোরে উঠি, আর উঠেই নদী বা পুকুরে অবগাহন না করলে আমার আবার দিনের শুরু হয় না। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। কিছুটা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট জলাশয় পড়ল। তার পাশেই এক ভগ্ন প্রায় মন্দির ও আমার চোখের আড়াল হলো না। পুকুরে নেমে অবগাহন শেষ করলাম প্রথমেই, তারপর শুদ্ধ দেহে প্রবেশ করলাম মন্দিরে। বহুদিনের পুরনো মন্দির, তা দেখেই বোঝা যাচ্ছিল। সাথে এটাও বোঝা যাচ্ছিল যে এখানে দীর্ঘকাল পুজো হয় না। দেবাদিদেব মহাদেবের লিঙ্গ দেখে প্রণাম সারলাম, তারপর প্রার্থনা করলাম তার কাছে। সব শেষে ফিরে এলাম সেখান থেকে। অখিলের বাড়িতে পৌঁছতেই দেখলাম সেখানে হুড়োহুড়ি লেগে গেছে। চিন্তিত মুখে এদিক ওদিকে এসে ঘুরে বেড়াচ্ছে। আমি যেতেই সে আমায় দেখে বলল, আপনি ফিরে এসেছেন ঠাকুরমশাই? আমি তো ভাবলাম আপনি গ্রাম ছেড়ে চলে গেছেন। আমি এত চিন্তায় পড়ে গেছিলাম না। পুরো গ্রামবাসীকে এরকম বিপদের মধ্যে ফেলে আমি কোথায় যাব অখিল? আমি তো সেই কথাই বলছিলাম ময়নাকে। আমি জানতাম আপনি ফিরে আসবেনই। তা আপনি কি স্নান সেরে এলেন? হ্যাঁ অখিল, একদম উষালগ্নে উঠে স্নান করাটা আমার নিত্য অভ্যাস। তা বেশ। একটা প্রশ্ন করব ঠাকুরমশাই। নিশ্চয়ই বলো। গ্রামবাসীদের রক্ষা করার ব্যাপারে কি ভাবলেন ঠাকুরমশাই? আমার কথা কি তাহলে সত্যি? এর পেছনে কি কোনো অশরীরী আত্মা আছে? হ্যাঁ অখিল, তুমি ঠিকই ভেবেছিলে। এখানে আসার আগেই আমি বুঝতে পেরেছিলাম যে এই গ্রাম মহা বিভীষিকার সম্মুখীন হয়েছে। তাই তো ছুটে আসা। এই গ্রামবাসীদের মৃত্যুর পিছনে আছে এক অপশক্তি। কে সেই অপশক্তি? দেহভূত। দেহভূত? যে ভূত মানুষকে জলে ডুবিয়ে মারে? হ্যাঁ। সর্বনাশ! এবার উপায়? মহাযজ্ঞ করতে হবে। সেই ভূতকে তাড়াতে হবে, তবে সে কাজ সহজ হবে না। যথেষ্ট শক্তিশালী ভূত সে। ইতিমধ্যে এতজনের মৃত্যু দিয়ে সে নিজের শক্তি আরো বৃদ্ধি করেছে। আমার দিক থেকে যা সাহায্য লাগবে আমি করব ঠাকুরমশাই। আপনি শুধু গ্রামবাসীদের বাঁচান। কাল রাত্রেই শুরু হবে আমাদের অভিযান, কারণ কালকে ঘটতে চলেছে আরও একটা মৃত্যু। আর যেভাবেই হোক এই মৃত্যুটা আমাদের আটকাতেই হবে। আমায় সেই ব্যক্তির বাড়ির বাইরে দাঁড়াতে হবে, যাতে সে বেরিয়ে জলাশয়ে না যেতে পারে। ঠাকুরমশাই, আমিও যাব আপনার সঙ্গে। না অখিল, তা হয় না। ওই দেহভূত তোমাকেও কিন্তু তার কবলে আনতে পারে। তখন সেই ডাক তুমিও ভুলতে পারবে না, আর না আমি পারবো তোমায় বাঁচাতে। সেই সম্মোহিনী শক্তি ছাড়িয়ে আমার ডাক শোনা তোমার পক্ষে সম্ভব হবে না। বাস্তব আর অবাস্তবের মাঝে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটাই ভুলে যাবে তুমি। আমি কিছুতেই তোমার সঙ্গে এই কাজ হতে দিতে পারি না, আর তাই আমি একাই যাব, তুমি নয়। কিন্তু ঠাকুরমশাই, যদি আপনার কিছু হয়ে যায়? যে সম্মোহনী শক্তির কথা বলছেন, সেই শক্তি দিয়ে তো আপনাকেও বশ করতে পারে। না, পারে না। সে শক্তি তার নেই। আমি অনেক সাধনা করে উচ্চ মার্গে পৌঁছেছি, তাই
তার এই ছল আমার কাছে ধরা পড়বে এবং সম্মোহন করতে পারবে না। কথা মতো পরদিন সকালে আমি যাবতীয় যজ্ঞের জিনিস সব গুছিয়ে রাখলাম। উপাচার সাজানো শেষ হলে মনে মনে একবার মধুসুন্দরী দেবীর কাছে প্রণাম জানিয়ে প্রার্থনা করলাম যাতে আমি গ্রামবাসীকে এর হাত থেকে মুক্ত করতে পারি। পরদিন রাত হতেই আমি বেরিয়ে পড়লাম। ইতিমধ্যেই আমি চন্দ্র দর্শনে বসে জেনে নিয়েছিলাম যে এরপর সেই দেবভূত কাকে তার কবলে ফেলতে চলেছে। আর বর্ণনা দিতেই অখিল আমায় সবটা বলে দিয়েছিল এবং তার বাড়িও আমায় চিনিয়ে দেয়। রাত হতেই আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আর ঠিক তখন রাত 1টা থেকে 2টোর মধ্যে হবে, দেখি সেই ব্যক্তি সদর দরজা খুলে বেরোলো। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তাকে। সেই ব্যক্তির চোখ বন্ধ, ঘুমিয়ে ঘুমিয়েই সে হাঁটতে শুরু করলো। সোজা হাঁটতে লাগলো নদীর দিকে। আর আমি সঙ্গে সঙ্গে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে তাকে ছুঁয়ে দিলাম। তার হাতটা ধরে তীব্রভাবে ঝাঁকিয়ে মা কালীর মন্ত্র পড়তে লাগলাম এবং তারপর তাকে ডাকতে লাগলাম। ঘোর ভাঙতেই তাকে সব কথা খুলে বলতে সে চমকে উঠে জানালো যে সে ঘুমিয়েই ছিল। হঠাৎ তার মনে হলো তার নাম ধরে কে ডাকছে। সম্ভবত 2বার ডেকেছিল তার নাম ধরে। আর তারপর সে সাড়া দিতেই সেই আগন্তুক তাকে বেরিয়ে আসতে বলে। সম্মোহনের মতো সে তাই করছিল যেমনটা তাকে বলা হয়েছিল। এত অবধি বলতে বলতে আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। আমি তৎক্ষণাৎ তাকে সব বুঝিয়ে দিয়ে এবং তার বাড়ির চারপাশে গণ্ডি কেটে দিয়ে ফিরে এলাম অখিলের বাড়িতে। অখিল বারান্দায় পায়চারি করছিল। আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো ঠাকুরমশাই, আটকাতে পারলেন তাকে? হ্যাঁ, পেরেছি। তবে তুমি এখনো ঘুমাওনি? আপনাকে বিপদের মুখে ঠেলে দিয়ে কিভাবে ঘুমাই বলুন তো। চলুন এবার নিশ্চিন্তভাবে ঘুমানো যাক। পরদিন রাত্রে শুরু করলাম মহাযজ্ঞ। আমি জানতাম এই দেবভূত যজ্ঞ হতে দিতে চাইবে না, আর সে নানা রকম বাধা সৃষ্টি করবে। হলো তাই। পুজো শুরু করতেই সেই রাত্রে শুরু হলো বিশাল ঝড়, সাথে দমকা হাওয়ায় সব উড়তে শুরু করলো। পূজার ক্ষেত্রে উপস্থিত ছিলেন গ্রামের পুরোহিত মশাই, 2জন গুণী গ্রামেরই লোক আর অখিল। এ কি হচ্ছে ঠাকুরমশাই, এমন অসময় ঝড়? এ তো সবে শুরু অখিল, আরো না জানি কি কি হবে। ভয় পেলে চলবে না অখিল, আমায় যজ্ঞ সম্পন্ন করতে দাও। পূজা থামালাম না। সে ভূতও আমার সঙ্গে পাল্লা দেওয়া শুরু করলো। ঝড় বাড়তে লাগলো। প্রচন্ড দমকা হাওয়ায় পুজোর থালি উল্টে পড়লো মাটিতে। রাগে রি করে উঠলাম আমি। মন্ত্র পাঠ আরো বাড়িয়ে দিলাম। চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূ তীব্র আওয়াজে কাছেই কোথাও বাজ পড়ল। কয়েকটা পাখি উড়ে গেল গাছ থেকে। চারিপাশে আমি ঋণাত্মক শক্তিকে অনুধাবন করতে পারলাম। আমি এবার সেই শক্তিকে উদ্দেশ্য করে রক্ত জবা ফুলে লাল চন্দন মাখিয়ে ছুঁড়ে মারলাম।
আর সাথে সাথেই অপশক্তির কালো ধূম্র নড়ে উঠল, যেন ব্যথায় কোকিয়ে উঠল সে। আমি পুজো এগোতে লাগলাম। আগুনে আহুতি দিলাম 108টা বেল পাতা, ঢেলে দিলাম 1 শিশি ঘি। পিবন্তিং রুধিরং মোহ চতুর্বাহুযুক্তং দেবীং বরাভয়করং স্মরেৎ। ওং শবারূঢ়ং মহাভীমং ঘোরদংষ্টং বরপ্রদং হাস্য যুক্তং ত্রিনেত্রং চ। ঠিক এমন সময় সেই লোক যে নদী থেকে মাছ তুলে বাজারে বিক্রি করে, সে এসে জানালো যে মোড়লের ছেলের দেহ নদীর পাড়ে ভেসে উঠেছে। সে খবরটা ছড়িয়ে গেল তৎক্ষণাৎ। অখিল বাদে প্রায় সবাই ছুটল সেদিকে, কিন্তু অখিল গেল না। পুজোর কাজ অসমাপ্ত রেখেই আমায় উঠতে হতো, কিন্তু অখিল বলল সেখানে আপাতত যাওয়ার দরকার নেই। সেই দেহ ওখান থেকে আনা, গ্রামের লোকজন আসা, বাড়ির লোকের আসা, তাতে যে সময় লাগবে তাতে পুজো শেষ করতে হবে। না হলে আজ রাত্রে আবার কেউ সেই দেহভূতের কবলে পড়বে। পুজোর শেষ মুহূর্তে বাড়ন্ত বেশি হলো অপশক্তির। ঝড়, জল, বজ্রপাত কোনোটাই থামল না। শেষেই তাকে শেষ করতে আমি শেষবারের মতো নাম জপলাম মা কালীর। তারপর মধু সুন্দরী দেবীকে স্মরণ করলাম, আর শেষ করলাম দেহভূতকে। পূজা সম্পন্ন করে যখন ফিরলাম তীরে, তখন সেখানে কান্নার জোয়ার। সবাইকে যথাসম্ভব শান্ত করে পরিস্থিতি সামাল দিলাম, এবং সেই রাতেই মোড়লের ছেলে নীলুর দেহ সৎকার করা হলো। আর তারপর পরদিন সকালে প্রতিবারের মতোই আপনি ফিরে এলেন, তাই তো? 1 মিনিট ঠাকুরমশাই, সব তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না। দেহভূত ডুবিয়ে মারে, এটা পরিষ্কার, কিন্তু সে তো ডাকে না। তাহলে সবাইকে ঘুমের ঘোরে নাম ধরে ডেকে কে নিয়ে যাচ্ছিল ওই জলাশয় অবধি? সব কি একদিনে জানবে না কি? আজ অনেক রাত হলো, এই প্রশ্নের উত্তর পরের দিন দেওয়া যাবে। কি বলো কিশোরী? কিন্তু ঠাকুরমশাই, আজকে বলে দিলে হতো নাকি? না, হতো না তো। সে এক বড় কাহিনী, পরের দিন বলবো। এই উত্তেজনা রাখা কিন্তু ভালো নয়। সারাদিন মনের মধ্যে ঘুরবে প্রশ্নটা। ভালোই তো, সেই সুযোগেই না হয় আরও একদিন আসবে, আর সেটা খুবই শীঘ্র। অগত্যা আর কি। সেদিনের মতো চারি আর ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে মঠলেন থেকে বেরিয়ে পড়লাম। গত 2 দিন ধরে মনটা বড় আনচান করছে। অবশ্য করবে নাই বা কেন? তারানাথের এই গুণ বলা যায়, কোনো সাধারণ গল্প যেমন সে অসাধারণ রূপ দিতে পারে, তেমনি আবার কোনো অসাধারণ গল্প বলার পর তার সঙ্গে জুড়ে থাকা আরেকটা গল্প শোনার আগ্রহ বাড়িয়ে দিতে পারে। ওনার মুখে গল্প শোনার জন্য আজকাল আমরা মুখিয়ে থাকি, কিন্তু কাজের চাপে সময় হয়েই ওঠে না। গত সপ্তাহটা জুড়ে বৃষ্টি তার প্রকোপ দেখিয়েছে। এই থামে তো আবার নামে, বিরাম নেই যেন তার। আকাশ পরিষ্কার হওয়ার নাম দিচ্ছে না, কিন্তু অফিসের চাপ এতে মোটে থেমে থাকেনি, বরং দ্বিগুণ বেড়েছে। সত্যি বলতে শুধু আমার নয়, অফিসের সবার চাপ বেড়েছে বলা চলে। বৃষ্টির তোড়ে আজ এ কামাই তো কাল ও কামাই, আর কামাই করতে যেমন ভালো লাগে তার চেয়েও বেশি কষ্ট লাগে যখন 2 দিনের জমে থাকা সমস্ত কাজ একবারে জমা হয়। অফিসের বেশিরভাগের দশা হচ্ছে তাই। অতিরিক্ত বৃষ্টির জোরে নানান জায়গায় গাড়ি ভালো চলছে না। অনেকেই তো এদিক ওদিক থেকে আসে, আর ফলত
কোনোদিন দেরি তো কোনোদিন অফিস আসা বন্ধ। প্রথম প্রথম এটা উপভোগ করবে বলে সবাই ভেবেছিল, কিন্তু হলো কিনা উল্টো। এখন সবার অবস্থা বড়ই খারাপ। তবে আমার একদিকে ভালো হয়েছে, এই বৃষ্টির মধ্যে আমি রোজ অফিসে গিয়েছি, ফলে অতিরিক্ত চাপ পড়েনি। সত্যি বলতে কামাই করার ইচ্ছাটা আমার ছিল না এমন নয়, বরং ছিল 16 আনা, কিন্তু বাড়িতে থাকার আর এক জ্বালা। এত গাধার খাটুনি মাঝে মাঝে খাটতে হয়, তার চেয়ে অফিসের কাজ ঢের ভালো। এই বৃষ্টির অতিরিক্ত বাড়াবাড়ি শুরু হয়েছে প্রায় সপ্তাহখানেক, আর আগের সপ্তাহতে আমাদের বাড়িতে কয়েকজন অতিথিদের আগমন হয়। কিন্তু রোজ সারাদিন বৃষ্টি লেগে থাকায় ট্রেনও ভালো চলছে না, ফলে তারাও রয়ে গেছে এখানে। তাতে অবশ্য আমার কোনো সমস্যা নেই, তবে যেটুকু ফাঁকা সময় পাচ্ছি সেটুকুও তাদের সময় দিতে হচ্ছে। ফলত তারানাথের বাড়ি যাওয়া একেবারেই ঘুচেছে। গতদিনের গল্পটা কয়েকদিন ধরে মাথায় বড্ড ঘুরপাক খাচ্ছে। অনেকগুলো প্রশ্ন বারবার মাথাচাড়া দিয়ে উঠছে, কিন্তু জিজ্ঞাসা করার জন্য যাকে দরকার তার কাছে যাওয়ার সুযোগই হচ্ছে না। আর সকালে চোখ কচলে যখন উঠে বসি, দেখি বাইরে টিপ টিপ করে তখনও বৃষ্টি হচ্ছে। সেটা দেখে মনটা সত্যি খারাপ হয়ে গেল। আজ রবিবার, ভাবলাম সকাল সকাল একটু হেঁটে আসব, সাথে একটু পাড়ার মোড়ে আড্ডাটাও হবে। কিন্তু এমন বৃষ্টিতে কাদা মাখা রাস্তায় আর কি হবে? এসব ভেবে মনটা খারাপ হতেই স্ত্রীর নির্দেশে এলো বাজারে যাওয়ার পালা। রবিবার বলে কথা, একটু মাংস না আনলে হয়? বাঙালিদের এই রবিবারে গরম ভাতের সঙ্গে মাংস খাওয়ার ব্যাপারটা একটা বাঙালিই বোঝে। আর সাথে দুপুরের ভাত, ঘুম, আহা স্বর্গসুখ যেন। বাজারের থলেটা নিয়ে ছুটলাম বাজারে। সবজি মাংস সব কিনে বাড়িতে দিয়ে একটু বেরোবো ভাবছিলাম, কিন্তু তখনই আবার জোরে বৃষ্টি নামল। অগত্যা বিছানায় হেলান দিয়ে বসে একটা বইয়ের পাতায় চোখ রাখলাম। কখন যে ঘুমে ঢলে পড়েছি খেয়াল করিনি। ঘুম যখন ভাঙল তখন স্ত্রী দুপুরের খাবার খেতে ডাকছে। স্নান সেরে খেয়ে দে উঠতে উঠতে বেলা 3টে। দুপুরবেলাটা অন্যদিন হলে ঘুমিয়ে নিতাম, কিন্তু আজ আর ঘুম আসবে না। সবেমাত্র ঘুমিয়ে উঠেছে কিনা তাই বেরিয়ে পড়লাম। পাড়ার চায়ের দোকানের ঝাঁপ খোলা দেখে একটু অবাকই হলাম, ভাবিনি এমন সময় সেটা খোলা থাকবে। কাছে গিয়ে জানলাম এখন চায়ের দোকানে বেশ রমরমা চলছে, লোকজনও ভারী হচ্ছে। তাই সে চায়ের সাথে রুটি তরকারিও বানানোর কথা ভেবেছে। সেই মতোই চলছে তোড়জোড়। বিকেল হলেই যাতে রুটি আর তরকারির যোগান দিতে পারে। দোকানের সাথে গল্প জুড়ে দিতে বেশিক্ষণ সময় লাগলো না। লোকটা বেশ খোলামেলা মনের, ফলে তার সঙ্গে আলাপ করে ভালোই লাগলো। এতদিন আসছি, তবে এত কথা হয়নি। আজ হয়ে বেশ ভালো লাগলো। এদিকে গল্পের তোড়ে কখন যে বেলা বেড়ে বিকেল হয়ে গেছে খেয়ালই করিনি। 1 কাপ চা খেয়ে বাড়ি ফিরলাম। মিনিট 10 কাটতেই দেখি দরজায় টোকা পড়ছে। কেন জানি না মনে হলো কিশোরী এসেছে। মনে হওয়ার কোনো কারণ নেই, তবু মাঝে মাঝে আমার ষষ্ঠ ইন্দ্রিয় এমন অনেক কিছুই জানান দেয়। দরজা খুলতেই আমার ধারণা সত্য প্রমাণিত হলো। দেখি এক গাল হেসে দাঁড়িয়ে আছে কিশোরী। অনেক দিন বাদে তাকে দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে দেখছো কি? বৃষ্টিতে ভিজে একদম চুপসে গেছে প্যান্টটা। ইস ইস, এই ছাতাটা কোথায় রাখি বলো তো? এই তো রাখো না, এই কোণে রাখো। এসো এসো, ভেতরে ঢুকে এসো। চলো ঘরে চলো। না না, ঘরে না ঢুকে আগে একটু পা ধুই, তারপর ঢুকছি। পায়ে কাদা লেগে একবারে ভূত হয়ে গেছি একদম। তা এতদিন বাদে মনে পড়লো তবে? আহা, এভাবে বলো না, একটু চাপের মধ্যে ছিলাম কি না। তা যাই হোক, তোমার তো আমার কথা মনে পড়ে না। আমিই তো ছুটে আসি তোমার সঙ্গে দেখা করতে, তুমি তো মোটেই যাও না। সময় হলো বড় শত্রু, বুঝলে কিশোরী। এই জন্যই তো সময়ের সদ্ব্যবহার করা উচিত। আজ তো তোমারও ছুটি, চলো না একবার ঘুরে আসি একটু। ঘুরতে যাবে? তারপর এই বৃষ্টির মধ্যে? আর কোথায় ঘুরবে বলো দেখি? বৃষ্টির সঙ্গে যে তার নিদারুণ যোগ আছে, তার বাড়ি না গেলে হয় বলো তো? ঠাকুর মশাইয়ের বাড়ি? ও আগে বলবে তো। চলো না, অনেকদিন যাওয়া হয় না।
আর আগের ওই কাহিনীটা তো আর শোনাই হলো না। কদিন ধরে ওনার কথা আমার খুব মনে পড়ছে। তুমি এসে ভালোই করেছো। চলো চলো বেরিয়ে পড়া যাক। হ্যাঁ চলো। আমরা আর বিন্দুমাত্র দেরি না করে বেরিয়ে পড়লাম। পাড়ার মোড়ের সামনে দাঁড়িয়ে কিশোরী বলল, গরম গরম তেলে ভাজা ছাড়া সন্ধ্যাটাই অসম্পূর্ণ থেকে যায়। নিয়ে নি, দাঁড়াও। ও দাদা, কি কি আছে? আলুর চপ, সিঙাড়া, ফুলুরি, বেগুনি সব হবে তো? দিয়ে দিন তবে 4টে করে। তুমি তেলে ভাজাটা নাও, আমি চট করে গিয়ে ঠাকুরমশাইয়ের প্রিয় পাসিং শোয়ের প্যাকেট নিয়ে আসি। মিনিট 10 মাত্র বিরতি নিয়েছিল আকাশ। আবার ঝেঁপে বৃষ্টি নামল। আমরা দুজনেই তাড়াতাড়ি করে দৌড়ে কোনো মতে মডলেন পৌঁছালাম। আরে কাকা বাবুরা যে, আরে তাড়াতাড়ি ভেতরে আসুন। এ মা, একেবারে ভিজে গেছেন আপনারা। দাঁড়ান, আমি চট করে গামছাটা নিয়ে আসি আপনাদের জন্য। চারিমা গামছা আনতেই আমরা হাত পা সাথে মাথাটা ভালো করে মুছে নিলাম। আপনারা বসুন, বাবা মশাই বাড়িতেই আছেন ভেতরের ঘরে, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। কি হে, খবর কি তোমাদের? চারির কথা শেষ হতেই ঠাকুরমশাই বেরিয়ে এলেন ভেতর ঘর থেকে। ভালোই ঠাকুরমশাই, আপনি বলুন কেমন আছেন? ঠাকুরমশাই হেঁটে ঘরে ঢুকলেন। দেখলাম তিনি যেন একটু খুঁড়িয়ে হাঁটছেন। ওমা, পায়ে কি হলো? ওভাবে হাঁটছেন যে? আর বলো না, একটু মুচকে গেছে বুঝলে। চারিমা আমার বড় সেবা যত্ন করছে, তাই দেখো না, নিজে হাতে চুন হলুদ লাগিয়ে দিয়েছে। তাই তো বেশ হেঁটে চলে বেড়াতে পারছি, না হলে যা দশা হয়েছিল তাতে আর বিছানা থেকে নামার সৌভাগ্য হতো না। সে কি, তা মুচকালো কিভাবে? কদিন ধরে যা বৃষ্টি, অনেক কটা জামা কাপড় কেচে মেলে দিয়েছিল চারিবা। দুদিন ধরে খালি কাচছে আর মেলছে, আর তার উপরে জুপরি বৃষ্টি এসে সব ভিজিয়ে দিচ্ছে। কালকে দেখি সকালবেলা একটু রোদ উঠেছে, সেই দেখে ও আবার সেগুলো ধুয়ে মেলেছিল বাইরের উঠোনে, আর সেসব মেলে সে বেরিয়েছিল পাড়ার মোড়ে, আর ওইটুকুর ব্যবধানে বৃষ্টি চলে এলো। বেচারির পরিশ্রম আবার বৃথা যাবে দেখে ছুটলাম, আর খেয়াল করিনি যে সামনে ওই ভাঙা ইটটা পড়ে আছে। ওটায় ধাক্কা লেগে পায়ের নখটা গেল উল্টে, আর সাথে পাটা মুচকেও গেল। ঠিক এই সময় চারিমা আবার ব্যস্ত সমস্ত মুখে ঘরে ঢুকল। তারপর বলল, এ কি, তুমি দাঁড়িয়ে কেন? শিগগিরই বসো। একটা কথা বললে শোনে না জানেন তো কাকাবাবু। এমন পায়ের অবস্থা, তাও ওনার হাঁটা চলা করতেই হবে। উফ, আর পারি না। বুঝলে তো তোমরা, দেখেছো কেমন বকছে আমায়। একা পেয়ে সব রাগ আমার উপরেই দেখাচ্ছে মেয়েটা। বাবা মেয়ের এই খুনসুটি আর মান অভিমানের পালা বড় ভালো লাগে। বসলাম তক্তপোষে। ঠাকুরমশাইও বসলেন। আপনারা বসুন কাকাবাবু, আমি একটু গরম গরম মুড়ি ভেজে নিয়ে আসি। চারিমা ভেতরে যেতেই আমরা ঠাকুরমশাইয়ের হাতে পাসিং শোটা এগিয়ে দিলাম। এই নিন। তোমরা না সত্যি পারো বটে। কেমন করে এই বুড়োটার মন রাখতে হয় তা বেশ ভালোই শিখেছো আজকাল। তা বলো, এবার বলো কি শুনতে চাও? ঠাকুরমশাইয়ের প্রশ্ন শুনে কিশোর একটু মাথা চুলকে আমার দিকে তাকালো। বন্ধুর দিকে তাকিয়ে লাভ নেই কিশোরী, আমি সব জানি। কিসের টানে যে তোমরা এই মঠ লেনে আসো তা কি আমার অজানা ভেবেছ? এসব কাহিনী তাহিনী না জানলে তোমরা কি আর আসতে এই বুড়ো লোকটার খোঁজ নিতে? এমন করে বলবেন না ঠাকুরমশাই, আমরা কিন্তু আপনাকে খুব ভালোবাসি। সব সময় কি আর গল্পের টানে বলুন, আমরা তো আপনার খোঁজ নিতেও আসি। এই যেমন ধরুন আজ তো আমরা গল্প শুনতে আসিনি, আপনাকে দেখতেই এলাম। অনেকদিন আসি না, কথাবার্তা হয় না, তাই ছুটে এলাম। মিথ্যে বলার ভারী অসুবিধা জানো কিশোরী।
আমি যে মানুষের মন পড়তে পারি। আমি জানি তোমরা আমায় ভালোবাসো। যখনই আসো তখনই আমার জন্যে তেলে ভাজা পাসিং শো নিয়ে আসো। তবে আমার কাহিনীগুলোকেও যে তোমরা ঢের ভালোবাসো তা আমি রন্ধ্রে রন্ধ্রে জানি। তবে কতটা যে বিশ্বাস করো তা জানা নেই। এমন অতিপ্রাকৃত কাহিনী যে শুনবে তারই অবিশ্বাস্য লাগবে, এতে আর নতুন কি। প্রথম প্রথম আমাদেরও তাই লাগতো, কিন্তু আমরা এখন জানি সবটাই, তাই তো সব বিশ্বাস করি। যাক সে কথা, তোমরাই বলো আজ নতুন কাহিনী শুনবে নাকি গতদিনের সেই গ্রামবাসীদের দেহ ভূতের কবলে পড়ার পরের ঘটনা শুনবে? গত দিনেরটাই শুনবো ঠাকুরমশাই। কত প্রশ্ন যে মাথা চাড়া দিয়েছে তার ইয়ত্তা নেই। তাই ওর পরে কি ঘটলো আজ আমরা সেটাই শুনবো, আর পুরোটা না শুনে যাব না। এই যে গরম গরম মুড়ি নিয়ে চলে এসেছি। আমরা সবাই তেলে মাখা মুড়ি আর তেলে ভাজা সহকারে খাওয়া শুরু করলাম। ঠাকুরমশাই এক গাল মুড়ি মুখে তুলে চোখ দুটো বন্ধ করলেন। এর অর্থ আমরা সবাই জানি, কোনো কাহিনী বলার আগে তিনি মনে মনে আগে সবটা সাজিয়ে নেন, তারপর আমাদের কাছে প্রকাশ করেন, আর আমরাও মন্ত্রমুগ্ধের মতো সেসব শুনে যাই। তার কাহিনী বলার এই ক্ষমতা এক কথায় অসাধারণ। প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে দেশলাই সহযোগে সেটিকে ধরালেন। আগের দিনের কথা আশা করি তোমাদের মনেই আছে। পুজো যেদিন করা হয় সেদিন রাত্রেই নীলুর দেহ পাওয়া গিয়েছিল নদীর কিনারায়। জলে ডুবে ফুলে ফেপে উঠেছিল সেই দেহ। তারপর সেই রাত্রেই সৎকার করা হয় এবং গ্রামবাসীকে আমি জানাই যে এবার সব মিটেছে, অর্থাৎ আর কাউকে মরতে হবে না। পরদিন সকালে ফিরে আসবো এমনটাই স্থির করেছিলাম, কিন্তু ফেরা হলো না। গ্রামের মোড়ল আমায় বললেন যেন আমি 3 দিনের মাথায় সমস্ত কাজ শেষ করে, অর্থাৎ নীলুর শ্রাদ্ধ শান্তি করে একেবারে ফিরি। অগত্যা না বলার আর উপায় রইল না। তাই ঠিক হলো। পরের দিন সকালে অখিলেশে আমায় অনেক ধন্যবাদ যখন দেওয়া শুরু করলো, তখন আমার খেয়াল হলো সেই প্রশ্নটা, এবং সেটা ভেবে আমি নিজেও দোষারোপ করলাম যে কেন এতক্ষণ এই প্রশ্নটা আমার মাথা চাড়া দিয়ে ওঠেনি। কোন প্রশ্ন ঠাকুরমশাই? যে প্রশ্নটা তোমরা আমায় আগের দিন করেছিলে। দেবভূত ওদের সকলকে ডুবিয়ে মেরেছে, কিন্তু কে ওদেরকে ডেকে জলাশয় অবধি নিয়ে গেল? এটা ভাবতেই আমার আর বুঝতে বাকি রইল না যে এই গ্রামের মানুষদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্যে কারো না কারোর হাত অবশ্যই আছে, কিন্তু সেটা কে তা আমার জানা নেই। আমি অখিলকে ডেকে পাঠাতেই সে ছুটে আমার কাছে এলো। আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা অখিল, আমায় একটা কথা বলো তো, এই গ্রামবাসীদের ক্ষতি চায় এমন কি কেউ আছে? ক্ষতি চায় না, এমন তো কেউ থাকতেই পারে না। দেখুন, পাশের গ্রামও খুব ভালো, ওদের সঙ্গে আমাদের ভারী সখ্যতা। খাবার দাবার যায় এখান থেকে, আবার ওদিক থেকেও আসে। কিন্তু ক্ষতি কেন কেউ চাইবে? আমি অন্য গ্রামের কথা বলছি না, আমি কোনো একজন মানুষ বা কোনো দলের কথা বলছি, যারা হয়তো এই গ্রামেরই কেউ হবে, কিংবা বাইরেরও হতে পারে, কিংবা যাযাবর হতে পারে, যারা কোনো না কোনো দিন এই গ্রামের ক্ষতি চেয়েছিল। কোনো শত্রুতা আছে?
কিংবা ধরো এখানকার মানুষজন সবাই মিলে তার বিরোধিতা করেছে, ক্ষতি করেছে, তাই সে প্রতিশোধ নিচ্ছে? না ঠাকুর মশাই, এমন কারুর কথা তো আমার আপাতত মনে পড়ছে না। তবু আমি একটু জেনে নিয়ে তারপর আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, অখিল চলে যেতেই আমি বেশ চিন্তায় পড়লাম। কি যে হবে ভেবে পেলাম না। কেউ তো অবশ্যই আছে, কিন্তু সে কে? হয়তো অখিল জানে না, কিন্তু এখন তবে আমি তার কথা জানবো কিভাবে? গ্রামের কোনো বয়োজ্যেষ্ঠর কাছে আমায় যেতে হবে, তাহলেই এর সমাধান আমি বের করতে পারবো। বয়োজ্যেষ্ঠের কথা মনে পড়লে সবার আগে আমার এই গ্রামের পুরোহিত মশাইয়ের কথাই মনে এলো। তার বয়স 70 ছুঁয়েছে। তার কাছে জিজ্ঞাসা করলে নিশ্চয়ই পাওয়া যাবে। ঠিক করলাম, বেলা একটু বাড়লে আমি তার কাছে যাব। দুপুর তখন 12টা হবে। অখিল ফিরল বাড়িতে। আমায় ডেকে বলল, ঠাকুর মশাই, আপনি যেমন বললেন তেমন দুজন মানুষ আছে, মানে আমি খবর নিয়ে জানতে পারলাম। একজনের নাম হলো রবিন সামন্ত, আর আরেকজন হলো জপেশ তপাদার। তবে এরা কেউই আজকাল এই গ্রামে থাকে না। কোথায় থাকে তাও জানা যায়নি। আপনি একটা কাজ করুন, আমাদের গ্রামের পুরোহিত মশাইয়ের কাছে চলুন। তিনিই কিন্তু আপনাকে সবটা খুলে বলতে পারবেন। আমিও সে কথাই ভেবেছি অখিল। চলো, তবে আর দেরি করা ঠিক হবে না। দুজনে বেরিয়ে পড়লাম। মন্দিরের একদম কাছেই পুরোহিত মশাইয়ের বাড়ি। একতলা বাড়ি, সামনে বড় উঠোন। সেখানে চাপা, চন্দ্রমল্লিকা, শিউলি ফুল শোভা পাচ্ছে। একদিকে দুটো আম গাছ আর একটা জাম গাছও নজর এড়ালো না। দাওয়ার সামনে যেতেই পুরোহিত মশাই এগিয়ে এলেন। কি অখিল, নিয়ে এসেছো ঠাকুর মশাই? কি আসুন আসুন ঠাকুর মশাই, ভিতরে আসুন। আপনার সব কথাই জানি, গ্রামের লোকের মুখে শুনেছি, ভাববেন না। হ্যাঁ, গতকাল ওখানে আমিও উপস্থিত ছিলাম। তবে আলাপ জমানোর মতো পরিস্থিতি না থাকায় আর কথা হয়ে ওঠেনি। এ কি, বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসুন, ভিতরে আসুন। আমরা ভিতরে গিয়ে বসলাম। তিনি বললেন, আচ্ছা, কি খাবেন বলুন? আপনি যা আজ্ঞা দেবেন সাধ্য মতো চেষ্টা করব। দুপুরবেলা গৃহস্থের বাড়িতে এসেছেন, না খেয়ে কিন্তু যেতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, ভাত খাওয়ার আগে একটু কিছু মুখে দিন। হ্যাঁ, দাঁড়া। আমি না না করলেও তিনি আমায় আম, জাম, লিচু ইত্যাদি ফল কেটে সামনে দিলেন। এবার বলুন ঠাকুর মশাই, কি জানতে চান বলুন। এই গ্রামবাসীদের ক্ষতি চায় এমন মানুষের কথা জানতে চাই, এমন কেউ যে প্রতিশোধ নিতে এমন কাজ করতে পারে। অখিল একটু আগে আমার কাছে এসেছিল, আমি ওকে বলে পাঠালাম। ওই একজন তো রবিন সামন্ত, আর একজন জপেশ তপাদার। হ্যাঁ, এদের সম্পর্কে যদি খুলে বলেন তবে বেশ ভালো হয় ঠাকুর মশাই। বলছি, তবে আগে বলি ওই রবিন সামন্তর কথা। এনার বয়স ধরুন ওই 55 কিংবা 60 হবে। আমার চেয়ে প্রায় 10-15 বছরের ছোট সে। হ্যাঁ, এই গ্রামেই সে থাকতো, তার বাবা, মা আর ভাইয়ের সাথে। পড়াশোনাও এই গ্রামে। দিন যেতে লাগলো। সে ছিল এখানকার সবজি বিক্রেতা, তবে যথেষ্ট প্রতিপত্তি ছিল তার। অন্য গ্রামে সবজি পাঠিয়ে সে যথেষ্ট মুনাফা লাভ করত। সময়ের সাথে সাথে সংসারী হলো রবি। বিয়ে করে আনলো,
পাশের গ্রামের মেয়ে নিতাকে। খুব ভালো মেয়ে ছিল সে, কিন্তু এক একদিন তার অবস্থা ভালো থাকতো না। মেয়েটার একটা রোগ ছিল, ওই যেটাকে বলে খিঁচুনি। মুখ হাত বেঁকে পড়ে থাকতো মাঝে মাঝে। বাবা মা গরিব চাষি, মেয়ের রোগের কথা চেপে বিয়ে দিয়ে দিয়েছিল। সে নিয়ে অবশ্য রবিন বা তার পরিবার নিতার উপর কোনো অত্যাচার কখনোই করতো না, এমনকি এটা নিয়ে তাকে কোনোদিনও কথাও শোনায়। কিন্তু এই গ্রামেরই এক বউ সে সব জানতে পেরে রবিনের পরিবারের কাছে ভুলভাল গল্প রটালো। প্রথম দিকে সেসব পাত্তা না দিলেও পরের দিকে তারা অল্প স্বল্প বিশ্বাস করলো। কিন্তু রবিন তার স্ত্রীকে বড় ভালোবাসত, তাই ওসব বাজে কথায় সে মোটে কান দেয়নি। কিন্তু সে বউও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে চেয়েছিল তার মেয়ের সঙ্গে রবিনের বিয়ে দেওয়ার, কিন্তু সে স্বাদ না মেটায় সেই সব শুরু করে। ফল হয় সাংঘাতিক। সে মহিলা সারা গ্রামে বলে বেড়ায় যে রবিনের বউ কোনো মানুষ নয়, সে ডাইনি। সত্যি বলতে খিচুনির কথা তখনও এই গ্রামে কেউ জানতো না। অমন রোগ কেউ কখনো দেখেনি, একজন দুজন ছাড়া। আমি কিন্তু জানতাম এই রোগের কথা। ছোটবেলায় আমার দাদু আমায় শুনিয়েছিল এই রোগের কাহিনী। কিন্তু গ্রামের মানুষজন তারা অন্ধবিশ্বাস মানতে ভালোবাসে, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কিছুই বিচার করে না। সুন্দর মেয়েটাকে ডাইনি ভাবতে এক মুহূর্ত দেরি হলো না তাদের, আর সবাই মিলে উঠে পড়ে লাগলো তাকে গ্রাম ছাড়া করার জন্য। ইতিমধ্যে সে সকল কথা রবিনের কানে যেতেই সে সবাইকে শাসিয়ে দিয়ে বলে দিল যেন এসব কথা আর সে না শোনে। তার স্ত্রীকে নিয়ে এমন কথা শুনলে তাকে সে ছেড়ে দেবে না। এতে যেন আগুনে ঘি ঢালা হলো। মানুষজন রবিনের বাড়ির লোককে নিতার নামে মিথ্যে কথা, মিথ্যে রটনা শোনাতে লাগলো। রবিনের বাবা এসব না শুনলেও রবিনের মায়ের মন টলল। সে রবিনকে বলল যেন নিতাকে সে বাপের বাড়ি দিয়ে আসে এবং নতুন করে একটা বিয়ে করে। কিন্তু রবিন সে কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিল। দিন দিন পরিস্থিতি আরো বিগড়াতে লাগলো। নিতা বাড়ি থেকে বেরোতে পারতো না, বেরোলে সবাই থেকে ডাইনি বলে ডাকতো। দোকানে কোনো সামগ্রী নিতে গেলে তাকে সেসব না দিয়ে সবাই দূর দূর করে তাড়িয়ে দিত। এসব আর সহ্য করতে পারল না রবিন। সে ঠিক করলো নিতাকে নিয়ে সে এই গ্রাম ছেড়েই চলে যাবে। সেই মতো তার বাবা মাকেও বলল সে কথা, কিন্তু তারা যেতে চাইল না। অগত্যা রবীন্দ্রার স্ত্রীকে নিয়ে পরের রবিবার বেরোবে বলে ঠিক করলো। এই কথা গিয়ে পৌঁছলো সেই মহিলার কানে। সে দেখলো তার ইচ্ছায় জল ঢালা হচ্ছে। সেই রাগে সে আরো গর্জে উঠল। লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খবর রটিয়ে দিল যে রবিনকে বশ করে ওই নিতা তাকে নিয়ে পালাচ্ছে। রবিনের প্রাণ নিয়ে সে ফিরবে আর সবাইকে মেরে ফেলবে। এখন বাঁচতে গেলে একটাই উপায়, ওদের আটকানো। রবিবার সকাল থেকে গ্রামের মানুষজন রবিন সহ তার স্ত্রীকে আটকে দিল। সেই মহিলা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করলো যে নিতাই হলো ডাইনি, আর তাকে যেমন গ্রাম থেকে দূরে পাঠানো যায় না, তেমনি গ্রামেও রাখা যায় না, তাকে পুড়িয়ে মারা উচিত। এইসব শুনে রবিন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। আর ঠিক এমন সময় নিতার খিচুনি শুরু হতেই সে হাত মুখ বেঁকে মাটিতে বসে পড়ল। এইসব দেখে লোকজনের ধারণা হলো যে হ্যাঁ, সব সত্যি, সে একটা ডাইনি বটে, আর সেভাবেই হয়তো সকলকে মেরে ফেলবে। গ্রামের লোকজন রবিনকে তার স্ত্রীর থেকে আলাদা করে বেঁধে রাখলো, আর ওদিকে তার স্ত্রীকে ওই অবস্থায় তুলে নিয়ে যাওয়া হলো।
আমি আর গ্রামের দু একজন প্রতিবাদ করলাম, সাথে রবিনের বাবা মা ভাইও করলো, কিন্তু গ্রামবাসীরা কোনো কথাই শুনল না। তারা কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে তার উপর ফেলে দিল নিতাকে। প্রকাশ্যে তার দেহ পোড়াতে শুরু করলো। রবিন কাঁদতে কাঁদতে হাত পা ছুড়ল। ওদিকে সেই নিতার আত্মচিৎকার যেন গ্রামবাসীদের সমবেত চিৎকারের চেয়েও জোরে শোনা যেতে লাগলো। হায়, মেয়েটার দেহ পুড়ে ছাই হয়ে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না, জানেন, কিচ্ছু না। 3 দিনের মাথায় রবিন গ্রাম ছেড়ে যে কোথায় চলে গেল তা আমরা আজও জানি না। ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। গ্রামের সবাই ধরেই নিয়েছে যে সে আর বেঁচে নেই, কিন্তু রবিনের লাশ কিন্তু পাওয়া যায়নি কোথাও। এখনো অধরা সে আদেও বেঁচে আছে কিনা। তার বাবা মা ভাই একে একে সবাই মারা গেছে। এবারে রবিন যদি বেঁচে থাকে তবে তার পক্ষে প্রতিশোধ নেওয়াটা স্বাভাবিক। সে যে গ্রামবাসীর ক্ষতি চাইবে এতে আর আশ্চর্য কি। এতগুলো কথা বলে থামলেন পুরোহিত মশাই। তার চোখ থেকে তখন জল গড়িয়ে পড়ছে। মানুষজন এরকম ঘৃণ্য কাজ কিভাবে করতে পারে? এর চেয়েও অনেক ঘৃণ্য কাজ করতে পারে অখিল, অনেক ঘৃণ্য কাজ করতে। তোমার বয়স কম, তাই অনেক কিছুই জানো না। আগেকার দিনে সতীদাহ প্রথার কথা তো আর অজানা নয়। তুমি বলো, ওটা কি কোনো সুস্থ মানুষের ভাবনা চিন্তা? এ তো গেল রবিন সামন্তের কথা। আর একজনের নাম বললেন আপনি, ওই যে জপেশ তপাদার। হ্যাঁ, ও আমার চেয়ে ওই বছর 20 ছোট হবে। না না, 20 নয়, 21 বছরের ছোট। হ্যাঁ, মানে এখন ওর বয়স ওই ধরো 49 হবে। যখন এ ঘটনা ঘটে তখন ওর বয়স অনেক কম, ওই 16 কি 17 হবে। কিন্তু ওই বয়সে সে যা কিছুর সাক্ষী হয়েছিল তাতে যেন ওর বয়স এক ধাক্কায় বেড়ে গিয়েছিল। ওর বাবা ছিল খুব গরিব, দিন আনা দিন খাওয়া মানুষের মধ্যে ছিল ওরা। খুব কষ্ট করে ওর বাবা মা সংসার চালাতো। ওর একটা ছোট্ট বোনও ছিল, কিন্তু 7 দিনের জ্বরে সে মারা যায়। ওষুধপত্র খাওয়ানোর মতো টাকা পয়সাও তাদের ছিল না। বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। তাই এই ঘটনার পর ও খুব মনমরা হয়ে থাকতো। একা একা বনে বাজারে ঘুরে বেড়াতো, পুকুরের ধারে বসে জলে ঢিল ছুটতো ঘন্টার পর ঘন্টা। ঠিকঠাক খাওয়া জুটত না ওর। ওর মা এই পথের পাশে হওয়া শাক তুলে এনে রান্না করে দিত। একবারই কাজ করে মাঝের মধ্যে রুটি আর বেগুন ভাজা আনতো, তাই খেত। আর ওর মা প্রায় দিনই না খেয়ে থাকতো। এসব দেখতে দেখতে যেন গা শোয়া হয়ে গিয়েছিল ব্যাপারটা। কিন্তু দিনকে দিন ওর মা দুর্বল হয়ে পড়ছিল। শ্বাসকষ্ট বাসা বাঁধছিল শরীরের মধ্যে। হাঁপানির টানে হাঁপ ধরে যেত, তবু ভারী কাজ করতে হতো। এইভাবেই একদিন ওর মাও ছেড়ে চলে যায়। বাবা আর ছেলে যেন অকুল সাগরে পড়ে। কাঁদতে কাঁদতে না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়লে ওর বাবা পাগলের মতো করতে থাকে। লোকের থেকে ধার করে টাকা এনে ওকে বড় ডাক্তার দেখিয়ে সুস্থ করে, কিন্তু সে টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আর থাকে না। টাকার জন্য পাওনাদার রোজ বাড়িতে আসতো আর বাবাকে গালিগালাজ করতো। কখনো কখনো মার খেয়ে বাড়ি আসতো ওর বাবা।
খুব কাঁদতো বাচ্চাটা, সাহায্য চাইতো, কিন্তু কেউই দেখতো না। ওদের 2 পয়সা দিয়ে সাহায্য করেনি গ্রামের লোক। আমি মাঝে মাঝে খাবার দিয়ে আসতাম, যা হতো আমার বাড়ি তাই অল্প হলেও দিয়ে আসতাম, কিন্তু রোজ তো দেওয়া হতো না। এভাবেই একদিন পাওনাদাররা বাড়িতে এসে খুব গালিগালাজ করে। ওর মাকে নিয়ে উল্টা পাল্টা বলতে গেলে ওর বাবা রেগে গিয়ে বলে, দেব না টাকা, যাও, ক্ষমতা নেই আমার ফেরত দেওয়া। এইসব শুনে পাওনাদাররা আরো রেগে গিয়ে বেধড়ক মারতে থাকে ওর বাবাকে। এক পর্যায়ে অর্ধমৃত করে ফেলে রেখে চলে যায়। ওইটুকু বাচ্চা ছুটে এসেছিল আমাদের বাড়ি। আমি আর আরো কয়েকজন মিলে যখন যাই, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাথা ফেটে রক্তপাত হচ্ছিল ক্রমাগত। যাওয়ার প্রায় সাথে সাথেই শেষ নিঃশ্বাস ফেলে ওর বাবা। আর বাচ্চাটাকে ওই ঘটনার পরে আর দেখা যায়নি। কি জানি কোথায় চলে গিয়েছিল। ওদের ওই ভাঙা বাড়িটা ওভাবেই পড়ে আছে এখনো। গ্রামের মানুষজন এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? জানি না অখিল, তবে সেদিন কেউ ওদের পাশে ছিল না। আর হয়তো ওদের মৃত্যুর জন্য পরোক্ষভাবে হলেও আমরাই দায়ী। যথেষ্ট বড় লোক ছিল অনেক পরিবার, কেউ বাচ্চাটার পরিবারের পাশে দাঁড়ায়নি। দাঁড়ালে হয়তো এইভাবে মরতে হতো না ওদের। জানি না আর সেই জপেশের খবর কি, কোথায় আছে সে? দুপুরবেলা পুরোহিত মশাইয়ের বাড়িতেই খাওয়া দাওয়া সেরে নেওয়া হবে এমন কথাই ছিল। খাবার আগে আমি বসলাম চন্দ্র দর্শনে। যেভাবেই হোক আমায় জানতে হবে এই জপেশ আর রবিন বেঁচে আছে কিনা। চন্দ্র দর্শনে বসেই জানতে পারলাম জপেশ মারা গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে, কিন্তু বেঁচে আছে রবিন, এবং সে আমাদের গ্রামের খুব কাছেই আছে। এসব জানার পরেই আমার মনের মধ্যে নানান প্রশ্ন জেগে উঠল। দুপুরের খাবার খেয়ে ফিরলাম অখিলদের বাড়িতে। ওদের বাড়িতে থাকা ময়নাকে দেখলাম। অখিলের স্ত্রী বেশ বকছে তাকে। কি হয়েছে জিজ্ঞাসা করলে অখিল এসে জানালো, আর বলবেন না ঠাকুর মশাই, বড় হচ্ছে আর দুষ্টুমি বাড়ছে। বিকেল হলেই এদিক ওদিক বেরিয়ে পড়ে। পায়ের একটা মল গড়িয়ে দিয়েছিলাম ওকে, কোথায় একটা হারিয়ে রেখে এসেছে। সে যাক, কিন্তু এরকম এদিক ওদিক বেরোলে হয়? আজকে তো শুনলাম ঘুরতে ঘুরতে তিনি জঙ্গলে চলে গেছেন। এমনিতেই ওই জঙ্গল ভালো না, কিছু একটা বিপদ আপদ হলে কে দেখবে বলুন তো? কত মানুষ ডাকাতের হাতে প্রাণ দিয়েছে জানেন? কোনো আক্কেল আছে ওর? কথাগুলোয় সত্যি চিন্তা হলো বাচ্চা মেয়েটার জন্যে। ভাবলাম একবার তাকে বুঝিয়ে বলা দরকার। হঠাৎই অখিলের একটা কথার দিকে খেয়াল পড়লো আমার। ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে গেছে। প্রশ্নটা মাথা চাড়া দিয়ে উঠতেই বাচ্চাটাকে ডেকে বুঝিয়ে বললাম যেন আর ওই পথে না যায়। তারপর অখিলকে বললাম, আচ্ছা অখিল, এই জঙ্গলে কি কেউই যায় না? মানে একজনও না? না, কারুর মুখে তো কখনো শুনিনি ওখানে যাওয়ার কথা। তাছাড়া কারই বা নিজের প্রাণ দিতে ইচ্ছা করবে বলুন তো? ওই ডাকাতরা, ওরা কিন্তু মোটেও ভালো নয়। ওখানে কেউ যায় না ঠাকুর মশাই। আর যারা যায়, ওই ডাকাতরা তাদের থেকে সব হরণ করে নেয়। আর কেউ কখনো বা একটুর জন্য প্রাণে বেঁচে যায় যদি তার কাছে কিছু টাকা পয়সা থাকে, আর যদি না পায় তাহলেই মেরে ফেলে। তা হঠাৎ এই প্রশ্ন করলেন ঠাকুর মশাই? বিশেষ কারণ তো আছেই।
কি কারণ ঠাকুরমশাই? আমার চন্দ্রদর্শন বলছে ওই রবিন ফিরে এসেছে, এবং আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ও এখানেই আছে কোথাও, অর্থাৎ এই জঙ্গলে। ওই জঙ্গলে? কিন্তু কিন্তু কিভাবে সম্ভব সেটা? কেন সম্ভব নয়? না মানে ওখানে তো ডাকাতরা। ডাকাত ওর কিছুই করতে পারবে না, বরং ওই ডাকাতদের জন্যে কাল। যাক সে কথা, আমায় একবার সেখানে যেতে হবে। আর কারণ এই গ্রামবাসীর প্রাণ যে ওর উপরে নির্ভর করছে, ওখানে না গেলে হবে না কিছুতেই। ওই যে নিশিকে ডাকছে, ও নিশিকে আহ্বান না করলে কিছুতেই কোনো মানুষ নিজে থেকে ওখানে যেত না, অর্থাৎ নদীর ধারে যেত না। নিশি? নিশি। নিশি ভূত এসে সেই সব মানুষদেরকে ডাকতো এবং ভুলিয়ে ভালিয়ে নদী অবধি টেনে নিয়ে যেত। আর তারপরে তো সবটাই তোমরা জানো, কোনো কিছুই অগোচর নয়। যাক সে কথা, তুমি বরং যাও এখন, আমায় বেরোতে হবে। কি বলছেন ঠাকুরমশাই? আগের বার আমি তাও মেনে নিয়েছিলাম, কিন্তু এবার আর নয়। এবার কিন্তু আমিও যাব, যেভাবেই হোক। আমি আপনাকে একা ছাড়তে পারবো না। সেটা হয় না অখিল, আমার কথা শোনো। ওই পথ মোটেই সুরক্ষিত নয়, প্রচুর বিপদ আমার জন্য অপেক্ষা করছে, তাই আমি কিছুতেই তোমাকে নিয়ে যেতে পারবো না। ঠাকুরমশাই, আপনাকে একা ছেড়ে আমি কিছুতেই নিশ্চিন্ত মনে থাকতে পারবো না। আর তাছাড়া আপনার কিছু হয়ে গেলে? আগের বারের মতো আমি এবারও জোর গলায় তোমায় বলতে পারছি না যে আমার কিছু হবে না, কারণ ওই রবিন যে এখন বড় মাপের সাধু আর কাপালিক হয়ে উঠেছে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তবে তোমার মনকে যখন শান্ত করতে চাও এবং আমার জন্য কিছু করতে চাও, তবে যেটা বলছি সেটা শোনো। আমি একটু বাদেই সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরোচ্ছি, এবং তুমিও আমার সঙ্গেই যাবে, কিন্তু পুরোটা নয়। আমি তোমাকে ঠিক বলে দেব কোথায় আমার জন্য অপেক্ষা করতে হবে, এবং বাকিটা তোমায় গিয়ে বলছি। দেরি করা ঠিক হবে না। তোমার যদি কোনো কাজ থাকে তাহলে মিটিয়ে নাও, এক্ষুনি আমরা বেরোবো। আমি আর অখিল দুজনেই বেরিয়ে পড়লাম মিনিট 20 বাদে। জঙ্গলের রাস্তা বাড়ির অনেকটা দূরে, প্রায় 40 মিনিট হেঁটে তবে গিয়ে পৌঁছনো গেল জঙ্গলের কাছে। আমি ভেবে যাচ্ছিলাম যে এত দূর ওই বাচ্চা মেয়েটা খেলতে এসেছিল, ভেবে সত্যি মনে হলো যে যাক, তাকে বারণ করে আমি তবে ভুল করিনি। জঙ্গলে প্রবেশ করতেই যাব, তার আগে অখিলকে প্রশ্ন করলাম, জঙ্গল কতটা গভীর? বেশ ভালোই গভীর আছে ঠাকুরমশাই। ওই যে সামনের দিকটা তো দেখছেন, বড় বড় গাছ। এরপর যখন দেখবেন বড় গাছ সব শেষ হয়ে গেছে এবং ছোট ছোট মাঝারি মাপের গাছ চোখে পড়ছে, তখন বুঝবেন জঙ্গলের মধ্যভাগে এসে আপনি পড়েছেন। বেশ, তুমি তবে এখানেই থাকো। আমার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে ফিরে আসতে। যদি তাকে বুঝিয়ে আসতে পারি, আর না হলে হয়তো দেরি হতে পারে। যদি পরিস্থিতি বেগতিক হয়, অর্থাৎ আমার কোনো ক্ষতির সম্ভাবনা, তখন তুমি বুঝবে। যদি 1 ঘন্টা পেরিয়ে যায়, তখন তুমি চাইলে আসতে পারো, তবে একা নয়, গ্রামের লোকজন সাথে নিয়ে আসবে, নয়তো নয়। এমন কেন বললেন? আপনার মন কি বলছিল? বেগতিক হবে? ষষ্ঠেন্দ্রিয় জানান দিচ্ছিল কিছু তো একটা আজ হবেই, এত সহজে সব শেষ হওয়ার নয়। আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। বড় বড় বট, অশ্বত্থ, দেবদারু গাছ পেরিয়ে যত ভিতরে প্রবেশ করলাম, অন্ধকার তত বেশি ঘনীভূত হতে লাগলো। ঝিঝি পোকার ডাক শোনা যেতে লাগলো, শেয়ালের ডাক শুনতে পেলাম,
নিশাচর পাখিগুলো উড়ে যেতে লাগলো বিভৎস আওয়াজ করে, যেন তারাও ভয় পেয়েছে। অনেকটা হাঁটার পর আমি দেখলাম গাছ আস্তে আস্তে পাতলা হচ্ছে। মাঝারি মাপের কয়েকটা গাছ চোখে পড়ল। বুঝতে পারলাম জঙ্গলের মধ্যভাগে এসে পড়েছি। একটা মাঝারি মাপের গাছের পিছনে দাঁড়িয়ে এদিক ওদিক চাইছিলাম। হঠাৎই কারোর মন্ত্র পাঠের আওয়াজ ভেসে এলো, আর সেটা কানে আসতেই আমি সতর্ক হয়ে গেলাম। আর এক পা এগোনোর চেষ্টাও করলাম না, বরং সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম। আর তারপর দেখলাম একটি মধ্যবয়স্ক কাপালিক, হাতে তার কমণ্ডলু, পরনে গেরুয়া বস্ত্র, তবে খুবই ছোট। মাথা ভর্তি জটা নেমে এসেছে কাঁধ বেয়ে, দাড়ি গোঁফ বড় বড়। দুটো গাছের আড়ালে ভালো করে দেখতে পেলাম না সে কি করছে। অগত্যা একটু এগোলাম। তারপর দেখলাম সে বসেছে সাধনায়, চোখ বন্ধ করে ক্রমাগত মন্ত্রোচ্চারণ করে চলেছে। হাতে থাকা বেল পাতাটা সে এবার আগুনে দিয়ে দিল। তারপর আবার শুরু হলো মন্ত্রপাঠ। কিছুক্ষণ কাটতেই গম গম করে সে বলে উঠল, গ্রামবাসীদের প্রতি বেশি দরদ না তোর, তুইও মরবি। আমি চমকে উঠলাম। আমি তো মন্ত্র দ্বারা নিজেকে বন্ধন করে রেখেছিলাম, তাহলে সে আমার উপস্থিতি টের পেল কিভাবে? এটা আমার স্থান, আর এখানে তোর কোনো জারি চুরি খাটবে না। এখানের সমস্ত কিছু চলে আমার নিয়মে। তুই কি ভেবেছিস এত সহজে তুই পার পেয়ে যাবি? নিজের গাত্র বন্ধন করে আমারই এলাকায় প্রবেশ করবি, আর আমি কিচ্ছু জানতে পারবো না? হ্যাঁ, এতই সহজ নাকি? বুঝলাম এখানে তাকে হারানো প্রায় অসম্ভব। এখানে নয়, বরং যেভাবেই হোক ওকে বোঝাতে হবে, নচেত ওকে বাইরে বের করতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি না করে গাছের আড়াল থেকে বেরিয়ে সামনে দাঁড়ালাম। আমায় দেখে হো হো করে হেসে উঠল সে। কাপুরুষের মতো না লুকিয়ে সামনে এলি তবে? বল বল, কি বলতে এসেছিস বল। আমি জানি তুই কি বলবি, তবু তোর মুখ থেকেই শুনতে চাই। আপনি তবে রবীন সামন্ত? দেখ মূর্খ, রবীন তো সেদিনই মরে গেছে যেদিন নিতা সামন্ত মরেছে। আমি রবীন নই, আমি মস্ত বড় কাপালিক, ভদ্রেশ্বর কাপালিক। কাপালিক হয়েছেন ভালো কথা, কিন্তু এভাবে গ্রামের মানুষকে মেরে আপনি কি এমন মজা পাচ্ছেন? সাধারণ মানুষের ভালো করাটাই মনুষ্যত্ব, আর আপনি তো... যাক সে কথা। আপনাকে আমি অনুরোধ করছি, এসব বন্ধ করুন। আপনি নিশিকে ডেকেছেন, সাথে দেহভূতকে জাগিয়ে তুলেছেন, আর এক্ষুনি তাদেরকে যথাস্থানে পাঠিয়ে দিন, নচেত যা হবে সেটা মোটেই ভালো হবে না। তবে রে, 2 পয়সার সাধু হয়ে আমার উপর চোপা। সব তো এতক্ষণে জেনেই গেছিস যে কেন আমি দেহভূত আর নিশিকে জাগিয়েছি। তুই বল তবে এই গ্রামবাসীদের শাস্তি কি? যে কজন আমার পরিবারকে শেষ করেছে, তাদেরকে আর তাদের পরিবারকে শেষ না করে আমি এই মৃত্যু লীলা থামাবো না কিছুতেই। আর তুই এসেছিস আমায় হুমকি দিতে। চাইলে আমি তোকেও শেষ করে দিতে পারি, কিন্তু করব না। আমি তোকে ছেড়ে দিলাম, যা, এখনো সময় আছে, পালা। কোনো প্রশ্নই ওঠে না পালানোর। আমি কিছুতেই আর কাউকে মরতে দেব না। ইতিমধ্যে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে, আর নয়, যথেষ্ট প্রতিশোধ আপনি নিয়েছেন,
কিন্তু আর নয়, এবার আপনাকে থামতেই হবে। অনেকক্ষণ ধরে আমার সময় নষ্ট করেছিস তুই। এবার দেখ তোকে আমি কি শাস্তি দিই। বলতে বলতে সে মন্ত্র জপ করতে লাগলো, আর আমি মধুসুন্দরী দেবীর নাম নিতেই যাব, অমনি দেখলাম আমি কোনো মন্ত্র উচ্চারণ করতে পারছি না। প্রতিটা মন্ত্র আমি ভুলে গেছি, কিচ্ছু মনে পড়ছে না আমার। নিজেকে বাঁচানোর মতো যা করা উচিত সে সব আমার মাথায় ঘুরছিল, কিন্তু কোনো মন্ত্র আমি উচ্চারণ করতে পারলাম না। ততক্ষণে কাপালিকের হাসি আকাশ ছুঁয়েছে। কি এক বিশেষ মন্ত্র বলে বলয় তৈরি করে সেটা ছুঁড়ে মারলো সে আমার দিকে, আর সাথে সাথে সেটা আমার গায়ে লাগতেই সারা অঙ্গ যেন জ্বলে গেল আমার। সাথে সাথে জ্ঞান হারালাম আমি, আর তারপর আমার কিছুই মনে নেই। প্রায় তখন রাত 3টে হবে। দেখলাম অখিল আমার জ্ঞান ফিরিয়েছে। আমায় প্রায় কাঁদতে কাঁদতে অনবরত ডেকে চলেছে সে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কি হয়েছে আপনার? শুনতে পাচ্ছেন? উঠুন না ঠাকুরমশাই, উঠুন। আয় ভগবান, কেন যে আপনাকে একা আসতে দিলাম? সব আমার দোষ। আমার শাস্তি দাও ঠাকুর, আমার শাস্তি দাও। এনার যদি কিছু হয়ে যায় তবে আমি কি করব ঠাকুর? ইনি যে বড় ভালো মানুষ। চোখ মেলে বসতেই অখিল আমায় জানালো আমি না ফিরলে সে চিন্তায় পড়ে যায়, এবং কাউকে না ডেকেই সে নিজেই একাই আমায় খুঁজতে খুঁজতে জঙ্গলে প্রবেশ করে এবং আমায় জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে। ইতিমধ্যে সমস্ত কথা আমার মনে পড়ে এবং আমি উঠে সেই কাপালিককে খুঁজতে থাকি, কিন্তু তখনও বুঝতে পারছিলাম না যে কেন আমার কোনো মন্ত্র মনে পড়ছিল না। কি হচ্ছিল আমার সঙ্গে এসব ভাবতে ভাবতে মনে পড়ে এখানে আসার আগের কথা। পথের পাশে সেই সাধুর কথা মনে পড়ে এবং তার শেখানো দুটো মন্ত্রের কথাও মনে পড়ে যায় আমার। আর তারপর আমি ওই দুটো মন্ত্র উচ্চারণ করতে সক্ষম হই। বুঝতে পারি মন্ত্রের ঠিক কতটা ক্ষমতা। কোনো মন্ত্র উচ্চারণ করতে না পারলেও ওই দুটো মন্ত্র আমি উচ্চারণ করতে পারি, আর সেটা আমি জোরে জোরে আওড়াতে থাকলে সেই কাপালিক নিজেই গাছের পিছন থেকে বেরিয়ে এসে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকান। কোত্থেকে জানলি তুই এই মন্ত্র? এটা তো আমার গুরুদেবের শেখানো মন্ত্র। তুই আমার গুরুদেবকে চিনিস? কথোপকথনের মাধ্যমে জানা গেল সেই সাধুই এই কাপালিকের গুরু, কিন্তু যখন কাপালিক এই হত্যা লীলায় মেতে ওঠে তখন গুরু তাকে শিষ্য থেকে বাদ দিয়ে দেন এবং একটুর জন্যে তার শিক্ষা অসমাপ্ত রয়ে যায়। এসবের পর আমি দেখি আস্তে আস্তে আমি সমস্ত মন্ত্র উচ্চারণ করতে পারছি এবং আমার সমস্ত ক্ষমতা ফিরে আসতে শুরু করেছে। একের পর এক মন্ত্রের বাণে আমি আঘাত করতে থাকি ওই কাপালিককে, এবং তার মৃত্যু যে অনিবার্য তা আমি বিলক্ষণ জানতাম, কিন্তু সে হার মানার পাত্র নয়। হারবে জেনেও সে আমার সঙ্গে ক্রমাগত লড়াই করে যায়। একের পর এক বলয়ের আঘাতে তার সারা অঙ্গ জ্বলতে শুরু করে, কখনো বা কোথাও কোথাও পুড়ে যায়, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমি স্বয়ং নারায়ণকে ডাকতে থাকি। ওম নমো নারায়ণ ইদং সচন্দন পুষ্পং নারায়ণ নমো। ওম নমো নারায়ণায় ইদং সচন্দন তুলসী পত্র
স্বাহা নারায়ণ নমো ওম নমো নারায়ণে ধূপ নারায়ণ নমো ওম নমো নারায়ণে দীপ নারায়ণ নমো। শেষ হয়ে যায় ভদ্রেশ্বর কাপালিক তথা রবিন সামন্ত। আমি আর অখিল ফিরে আসি জঙ্গল থেকে। পথই খুঁজে পাওয়া যায় বাচ্চা মেয়েটার মল। সেটাকে হাতে তুলে নেয় অখিল। পরদিন সকালে সারা গ্রামে খবর রটে যায় রবিন সামন্তর কথা। জয় জয়কার শুরু হয়। তারা অনুরোধ করে যেন কয়েকটা দিন আমি থেকে যাই। শুধু তাই নয়, প্রচুর মানুষ হাত দেখানোর জন্যে, কোষ্ঠী বিচারের জন্যে হাজির হয়, কিন্তু আমি না করে দিই এবং সেই দিনই ফিরে আসি গ্রাম থেকে। বরাবরের মতো মুক্তি পায় ভূতের হাত থেকে সেই গ্রাম। এত অবধি বলে থামলেন ঠাকুরমশাই। তারপর এক গাল হাসলেন। বুঝলাম তিনি কিছু বলবেন। একটা কথা জানো তো, যাদেরকে আমরা খারাপ ভাবি তাদেরকে আমরা এক চোখে বিচার করি মাত্র, কিন্তু কেন সে খারাপ হলো সেটা দেখি না। আর তাই তারা সঠিক বিচার না পেয়ে ভুল কাজ করে বসে। তোমাদের ভাষায় ওই ভিলেন বলে কিনা, হ্যাঁ ওইটা। আমরা যারা সাধারণ মানুষ নিজেদের স্বার্থ ছাড়া কিছুই দেখি না, আমরাই কিন্তু এদের তৈরি করি এবং তারপর এদেরকেই গালমন্দ করি। ভগবানের কাছে প্রার্থনা করি আর কারুর সঙ্গেই যেন রবিন সামন্তের মতো অবিচার না হয়। কোনো রবিন সামন্তকেই যেন এরকম দিন দেখতে না হয়। মানুষের ধারণা কবে বদলাবে বলতে পারো? আজও মানুষ রোগকে কুসংস্কারের রূপ দিয়ে কি না কি ভেবে বেড়ায়। ভুল ভাল কুসংস্কারে বিশ্বাস করে মানুষজন। এগুলো মোটেই ঠিক নয়। তোমাদেরও বলি, আশেপাশে অন্যায় হতে দেখলে প্রতিবাদ করো, কিন্তু ভুলেও চুপ করে থেকো না। ভগবান যিনি, তিনি কিন্তু সব দেখেন। আজ একজনের সঙ্গে অন্যায় হলে তুমি যদি এগিয়ে না গিয়ে দাঁড়িয়ে দেখো এবং হাসো, তবে তোমার সঙ্গেও একই জিনিস হবে এবং অন্যেরা দাঁড়িয়ে দেখে হাসবে। এটাই তো জীবন কিনা? সব পাপের ফল ভোগ করে মরতে হবে, কিচ্ছু বাকি থাকবে না। মৃত্যুর পর যদি প্রশ্ন করেন তিনি, তা কি জবাব দেবে তাকে বলতে পারো? মনুষ্যত্ব কোথায় যাবে? ঠাকুরমশাইয়ের কথার অর্থ বুঝতে অসুবিধা হলো না। আজকের কাহিনীটা শুধুই কাহিনী নয়, আমাদের জ্ঞান চক্ষু যেন খুলে দিল। জীবনের এক বড় শিক্ষা লাভ করে ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম আমি। আপনারা শুনছিলেন রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প তারানাথ ও রায়ডাঙ্গার জলপিশাচ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় মিমো, বিভূতির ভূমিকায় সৌরভ, কিশোরীর ভূমিকায় সৌমিক, অখিলের চরিত্রে ইন্দ্রজিৎ, পুরোহিতের ভূমিকায় শুভদীপ, সাধু চরিত্রে সাগর নীল, ময়না ও চারির ভূমিকায় শিউলি, কাপালিক এবং গল্পের সূত্রধার আমি শীর্ষেন্দু। পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম ফেয়ারল্যান্ড। শেষ হল লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন গল্প তারানাথ ও রায়ডাঙ্গার জলপিশাচ।
আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুভরাত্রি।